কি, জানি না কিভাবে হয় এক্সাম, যেভাবে হয় সেভাবে আমরা নিব আর কি ইনশাল্লাহ। আমি যে অফলাইনে তোমরা যেটা পরীক্ষা দিয়েছো, অফলাইন পরীক্ষা দিছো না তোমরা? হ্যাঁ, অফলাইন আমাদের দুইটা পার্ট এ আর পার্ট বি, যেটা তোমাদের এক্সপিরিয়েন্স আছে জানার কথা আর কি। পার্ট এ তে 20 মার্কস, পার্ট বি তে হচ্ছে কত মার্কস? 30 মার্কস। 30 মার্কস। 30 মার্কস। হ্যাঁ, পার্ট এটা হচ্ছে আমাদের দুইটা সেগমেন্ট থাকে, পার্ট বি তে থাকে তিনটা সেগমেন্ট। দুই সেগমেন্ট থেকে তিনটা কোশ্চেন হবে, ফার্স্ট সেগমেন্ট থেকে একটা, সেকেন্ড সেগমেন্ট থেকে একটা, থার্ড সেগমেন্ট থেকে একটা। ঠিক আছে? এরপর হচ্ছে কি ফার্স্ট সেগমেন্ট সেকেন্ড সেগমেন্ট হয়ে কম্বাইন্ড হবে একটা। ঠিক আছে? আমাদের দুটো আনসার করতে হবে কয়টা পার্ট এ থেকে? পার্ট এ কয়টা আনসার করতে হবে মনে আছে কারো? দুইটা আনসার করতে হবে না? হ্যাঁ, দুইটা আনসার করতে হবে। থাকবে কয়টা? তিনটা। তিনটা থাকবে, দুইটা আনসার করতে হবে। তো তিনটার মধ্যে দেখো, ফার্স্ট সেগমেন্ট থেকে একটা, সেকেন্ড সেগমেন্ট থেকে একটা, আর একটা হচ্ছে কম্বাইন অফ ফার্স্ট সেগমেন্ট এন্ড সেকেন্ড সেগমেন্ট। ঠিক আছে? সো আমাদেরকে প্রথম সেগমেন্টে যেটা আছে সেটা একটু দেখাচ্ছি। আর ফাইনাল সিলেবাসটার মধ্যে আমাদের দেখো দুইটা টপিকস আছে। একটা হচ্ছে কি কমপ্লেক্স অ্যানালাইসিস, যেটা আমরা মিড টার্মে পড়েছি, তার একটা সেগমেন্ট হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে। মানে কমপ্লেক্সের বইটা আবার লাগবে শুধুমাত্র একটা সেগমেন্টের জন্য। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো, আমাদের ফাইনাল এক্সাম 50 মার্কস, পার্ট হচ্ছে 20 মার্কস, পার্ট বি হচ্ছে 30 মার্কস। পার্ট এ ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে কি রেসিডিউ এন্ড কন্ট্রোল ইন্টিগ্রেশন, সিঙ্গুলার পয়েন্ট, রেসিডিউ, মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ থিওরেম, কন্ট্রোল ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ডেফিনিশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিফারেন্ট ফাংশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, শিফটিং এন্ড চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট। তাহলে সেগমেন্টে দুইটা কোশ্চেন হবে, আর 3 নাম্বারটা হচ্ছে কম্বাইন অফ 1 and 2 যদি অফলাইন হয় আর কি। তাহলে তিনটা কোশ্চেন থেকে উই হ্যাভ টু আনসার 2 কোশ্চেন। পার্ট বি হচ্ছে 30 মার্কস, কনভলিউশন, এর মধ্যে আছে ইউনিট টেস্ট ফাংশন, ইম্পালস ফাংশন, পেরিয়ডিক ফাংশন, র্যাম্প ফাংশন, স্কেচ ওয়েভ ফর্ম, কনভলিউশন থিওরেম। আর সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ফোরিয়ার সিরিজ, ট্রিগোনোমেট্রিক ফর্ম এন্ড কমপ্লেক্স ফর্ম অফ ফোরিয়ার সিরিজ এন্ড ফোরিয়ার ইন্টিগ্রাল, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফোরিয়ার সিরিজ। আর থার্ড সেগমেন্ট হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্ম। এই 3 সেগমেন্ট থেকে 3টা কোশ্চেন হবে, আর 4 নাম্বারটা হবে কম্বাইন অফ 3, 4, 5। অফলাইনে হল আর কি। এখান থেকে আমাদের 3টা কোশ্চেন আনসার করতে হবে, 30 মার্কস। পার্ট এ হচ্ছে 20 মার্কস। সিলেবাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। নাই। এখন কথা হচ্ছে আমরা কমপ্লেক্সনের যে বইটা আমরা নিয়েছি আগে, ওইটা তো আছেই। ওইটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টের জন্য। আর সেকেন্ড সেগমেন্টের জন্য হচ্ছে কি ওই যে ল্যাপ্লাস এবং ফোরিয়ার সিরিজ, আমাদের দুইটা নতুন টপিকস আছে এখানে। একটা ল্যাপ্লাস, একটা হচ্ছে ফোরিয়ার। একটা হচ্ছে ল্যাপ্লাস, একটা হচ্ছে ফোরিয়ার। এই বইগুলো তোমাদেরকে আগেও দেখানো হয়েছে, আবার দেখাচ্ছি। আগে যে প্রথম ক্লাসে যে বইগুলো দেখেছিলাম আর কি, তোমাদেরকে মনে আছে? মনে হচ্ছে না মনে আছে, তবে আবার দেখাচ্ছি। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তো মনে আছে। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, এরপর হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কি ল্যাপ্লাস, স্কেলার তো মনে আছে না? এতগুলো মনে আছে না? দেখো এখানে আমি দেখাচ্ছি, এই দেখো অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, যে কোনো একটা নিলে হবে এখান থেকে। অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, মাইকেল গ্রিনবার্গ, কে রাউট, স্কেলার, 3টা আছে, যে কোনো একটা নিলে হবে। এরপরে অ্যাডভান্স ক্যালকুলাস দরকার নাই এখন আর। কমপ্লেক্স ভেরিয়েবল, এটা থেকে শুধু একটা সেগমেন্ট, প্রথম সেগমেন্ট আছে ল্যাপ্লাস এসওএস, সংক্ষেপে লিখছি আমি এসওএস। এসওএস মানে হচ্ছে কি সাম আউটলাইন সিরিজ, সাম আউটলাইন সিরিজ, বুঝতে পারছো? এসওএস মানে হচ্ছে কি সাম আউটলাইন সিরিজ, এটা ল্যাপ্লাস। ঠিক আছে?
এরপর হচ্ছে আরেকটা আছে কমপ্লেক্স ট্রান্সফর্ম, তাও এসওএস, সাম অনলাইন সিরিজ। একই রকম বই, একটা হচ্ছে কি ফোরিয়ার সিরিজ, সাম অনলাইন সিরিজ, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাম অনলাইন সিরিজ, দুইটাই সাম অনলাইন সিরিজ। ফোরিয়ার এবং ল্যাপ্লাস দুইটা আলাদা বই। তো এগুলো পিডিএফ পাবে, পিডিএফ অ্যাভেলেবল আছে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখে সাম অনলাইন সিরিজ বই লিখলে ফ্রি ডাউনলোড বললে এটা পেয়ে যাবেন। আর ফোরিয়ার সিরিজ এন্ড ফোরিয়ার ট্রান্সফর্মও সাম অনলাইন সিরিজ। সাম অনলাইন সিরিজের বই পড়ছো তোমরা? সাম অনলাইন নাকি অফলাইন? আউটলাইন, আউটলাইন আমি দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি এখানে। সাম আউটলাইন, আউটলাইন অফলাইন না। আউটলাইন হ্যাঁ আমি দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার বুঝছি স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, স্যার এখন আমাদের ফাইনালের জন্য এখানে কোন বইটা লাগবে? এটা বলছে কি মানে কমপ্লেক্স ভেরিয়েবলতে একটা সেগমেন্টের জন্য কমপ্লেক্স আবার লাগবে, শুধু এক সেগমেন্টের জন্য। স্যার বইটা তো আমাদের কাছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ম্যাথমেটিক্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে স্যার এরপরে স্যার ফেরত দিয়ে বলছি। ওটা তো না না, অ্যাডভান্স ম্যাথমেটিক্সটা হচ্ছে কি ওই কমপ্লেক্সের জন্য এটা লাগবে। অসুবিধা ওইটাতে তোমার এই সেমিস্টারে ল্যাপ্লাসের কিছু ম্যাথ পাবে, ফোরিয়ার সিরিজের কিছু ম্যাথ পাবে। ওখানে ফেরত দিলে তো, ফেরত মানে কি এটা কি কিনো নাই? স্যার কিনছি স্যার, ওই যে স্যার পুরান মার্কেট থেকে কিনছি, তো ওগুলা আবার ফেরত দেওয়া যায়, কিনে আবার 80% ফেরত দেওয়া যায়, পুরো টাকা ফেরত দিতে। ওটা দাম কত ওটা? স্যার অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর দাম মনে হয় 200 ছিল, মনে হয় 180 না 200, 250 টাকা। ফেরত দিলে কত টাকা পাবে তুমি? স্যার এইটার 80% ফেরত দিবে ওরা, আর বাকি 20% রাখি দিবে। তোমার কাটতেছে কত বলো না? জি স্যার বুঝি নাই। তোমার থেকে কয় টাকা কেটে রাখতেছে এটা বলতে বলছি। স্যার আমার থেকে 50 টাকার মতো কাটবে স্যার। কাটবে আর কি। হুম 50 টাকার মতো কাটবে 50 স্যার। টাকার মতো কাটবে। তো আর 50-60 টাকা দিয়ে এটা বইটা তুমি পেয়ে যাবে পুরোটাই। ওটা নিউজপ্রিন্টের দাম হচ্ছে 100 থেকে 110 টাকা। ওটা নিউজপ্রিন্ট না ছিল তোমাদেরটা? জি ওটা নিউজপ্রিন্ট ছিল না? হ্যালো দাম 110 টাকা। নিউজপ্রিন্ট হচ্ছে, আর যদি নতুন নিলে আমি ঢাকা থেকে নিয়েছিলাম, দুইটা নিচ্ছি আরো কম দিয়ে, দুইটা বই স্যার ওটার দাম স্যার একটু কম স্যার, অনেক কম, কিন্তু এখানে স্যার নীলক্ষেতে স্যার বই নীলক্ষেতের কথা একবারেই বলছি, কম। নীলক্ষেতে অনেক কম, এটা 100 টাকার চেয়ে কম, অনেক সময় 100 টাকা কম দিয়েও পাওয়া যায়। ওই নীলক্ষেতেরটা বাদ দাও, নীলক্ষেত এখন তোমরা যেটা নিচ্ছ ওখানেও আবার দুইটা সিস্টেম আছে, যদি বইটা যদি কয়েকবার ভাড়া দেয় তুমি অনেক কম দামে পাবে। এটা একটু এরপর কিছু বই যেমন এই যে আমি ডিজিটালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাম অনলাইন সিরিজ, এটা আমি জানি না এই ভাড়া নিলে কত নেয়। এটা আপনার নর্মাল দাম হচ্ছে কি 60 থেকে 70 টাকা, 60 দিয়েও পেতে পারো, 70 দিয়েও পেতে পারো। নতুন পুরাতন না নিউজপ্রিন্ট। আমাদের সময় আমরা কিন্তু এটা 400 টাকা দিই, এখন কমে গেছে, অনলি 60 টাকা হয়ে গেছে। তাহলে কি যত দিন তাই না, এখন শুধু 60 টাকা বা 60 থেকে 70 মধ্যে পাবে, আরো কম পেতে পারো নীলকে দিন। চিকন চিকন, বেশি বড় না। তবে আমি বলি তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের সময় আমরা কিনছিলাম কিন্তু না, এসকেটার সাথে বেশি দরকার আর কি, এসকেটার সাথে একটু সব সেমিস্টারে লাগে তো এটা। এরপর হচ্ছে কি তোমাদের যেটা বলতেছি, তোমরা এসকেটার সাথে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এখন পাওয়া যাচ্ছে 60 থেকে 70, কিন্তু আমরা স্টুডেন্ট লাইফে নিচ্ছি আমরা এটা 300 থেকে 400 টাকার মধ্যে। তো দাম কমে গেছে কিনা দেখি বলো তো।
স্যার ইউজার বাড়ি গেছে এই জন্য মানে দাম কমাই দিচ্ছে ওরা। না না, আমাদের সময় ছিল এটা হোয়াইট পিন এবং এডিশন না, আমাদের সময় ছিল হোয়াইট পিন অরিজিনাল পিন। এতগুলো পিন ছিল না তখন, একটাই পিন ছিল যেটা অরিজিনাল পিন, ওটা একদম হোয়াইট পিন, এই চিত্রগুলো ছিল একবার কালার। এই কারণে এটা দাম ছিল 400 টাকা, 350 না 400, আমার যেগুলো মনে করতেছেন, তবে দাম বেশি ছিল তখন। তো এখন কি করছে, ওগুলাকে কপি করতে করতে একেবারে নিউজ প্রিন্ট, যেটা পানির ফোঁটা পড়লে যে চিড়ে যায়, এরকম হয়ে গেছে কপিটা। বুঝতে পারোনি? জি স্যার বুঝতে পারছি স্যার, কোয়ালিটি আমি তোমার অনেক বেশি কমে দামটা, এখানে আবার সুবিধা হয়েছে তো, সস্তায় যাচ্ছে না, সবাই কিনতে পারতেছে। জি স্যার, ওরা কোয়ালিটি কমায় কোয়ান্টিটি বাড়ায় দিছে এরকম একটু। হ্যাঁ, এটাই হচ্ছে। আচ্ছা দেখো, ল্যাপ্লাস এবং এই 4S সিরিজ দুইটাই আমরা সাম অনলাইন সিরিজ নিতে পারি, তবে এটা হচ্ছে পিডিএফ পাওয়া যায়, অ্যাভেলেবল পিডিএফ পাওয়া যায়, তোমরা পিডিএফ নিতে স্যার পারবে। পাওয়া যাচ্ছে না স্যার, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না পিডিএফটা স্যার, ল্যাবলাস পাবে ট্রান্সফার ফ্রি ডাউনলোড লিখতে কেন পাবে না, এটা তো পিডিএফ পাওয়া যায়। আমাকে স্টুডেন্টরা বলছে যে স্যার এটা খুব পাওয়া যায়, একটা চেষ্টা করবো আর কি, ফোরিয়ার এবং ল্যাপ্লাস দুইটা ফ্রি যদি পাও ভালো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি আমাদের প্রথমে হচ্ছে আমাদের সিলেবাসে কি আছে দেখো, একটু প্রথমে দেখো সিলেবাস প্রথমে আছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট। এই সিঙ্গুলার পয়েন্ট জানতে হলে আমাদেরকে জানতে হবে প্রথমে কি অ্যানালিটিক ফাংশন। হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্ট? এ ফাংশন হুইচ ইজ নট, দেখো আমাদের ফার্স্ট মেথড রেসিডিউ এন্ড কন্টিনিউশন, প্রথমে আছে সিঙ্গুলার পয়েন্ট, এরপর আছে রেসিডিউ, এরপর মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা দেখি বলো তো, অ্যানালিটিক ফাংশন কত মনে আছে সবার? হালকা হালকা স্যার, একদম স্যার মাথায় নাই। অ্যানালিটিক ফাংশন হচ্ছে দ্য ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল এট জেড ইকুয়াল জেড নট, মনে আছে? এ ফাংশন হুইচ ইজ ডিফারেন্সিয়েবল এট জেড ইকুয়াল জেড নট। জি স্যার, হ্যাঁ, a single ফাংশন হুইচ ইজ function ডিফারেন্সিয়েবল, হ্যাঁ, হুইচ ইজ ডিফারেন্সিয়েবল এট জেড ইকুয়াল জেড নট ইজ কল্ড কি analytic function ফাংশন। point z সমান z not, হ্যাঁ জি, হ্যাঁ জেড নট। A point in which the function is not analytic is called a single point. আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, a point in which the function is not analytic, এটা একটু লিখে দেখাই। মানে যেখানে অ্যানালিটিক হবে না সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। দেখা যাচ্ছে? জি স্যার। A point in which the function is not analytic, a point in which the function is not কি called singular point. A point in which the function is not, যেখানে অ্যানালিটিক হবে না সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। মানে একটা ফাংশন যেখানে কি হবে না, অ্যানালিটিক হবে না, সেটা হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো কোথায় অ্যানালিটিক হয় না, কারো মনে আছে অ্যানালিটিক কোথায় হয় না? ফর এক্সাম্পল দেখো, f z equal to 1 by z minus c has a singular point at z equal to c, z equal to c তে এটা অ্যানালিটিক হবে না, যেটাকে আনডিফাইন আসে, যেটা আমরা মিড টার্ম আগে পড়াইছি। দেখো z minus c হচ্ছে কি, এখানে z equal to c বসালে 1 by 0 হুইচ ইজ আনডিফাইন না? স্যার z minus c সমান 0 বসে z সমান c হবে। জি স্যার, z সমান c হবে, তাহলে এখানে হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে। আর যেখানে এটা কি অ্যানালিটিক হবে না, অ্যানালিটিক কোথায় হয় না,
যেখানে আনডিফাইন্ড হয় সেখানে অ্যানালিটিক হবে। দ্য ফাংশন where a point in which the function is not analytic, এখানে অ্যানালিটিক কোথায় হবে না, যেটিগুলো সিটে কোনো অ্যানালিটিক হবে না, যেটিগুলো সিটে কোনো অ্যানালিটিক পাওয়া যাবে না, সেটাই হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তো যেটিগুলো z minus c has a singular point at যেটিগুলো c। ক্লিয়ার? কথা বুঝছো? স্যার del u divided by del y সমান মাইনাস del u divided by del x, এটা স্যার অ্যানালিটিক। আচ্ছা কোশিস লিমিনারি ইকুয়েশনের সাথে স্যার এটা সম্পর্কিত Cauchy কিনা Riemann স্যার? equation, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা একটা রিলেশন ছিল, এটা একটা কন্ডিশন আর কি। Cauchy Riemann equation স্যাটিসফাই করলে ফাংশন অ্যানালিটিক হয়, ম্যাথমেটিক্যালি কি কন্ডিশন, ম্যাথমেটিক্যালি কন্ডিশন আর কি। হ্যাঁ প্রুভও ছিল, প্রুভও তো করাইছি। এটা Yes, sir. ম্যাথমেটিক্যালি হচ্ছে কি কন্ডিশন। আর এটা হচ্ছে ডেফিনিশনটা হচ্ছে কি, যেখানে ডিফারেন্সিয়েবল হবে a single value function which is differentiable at z equals z0, আর যেখানে অ্যানালিটিক হবে না a point in which the function is not analytic is called singular point। যেখানে সিঙ্গুলার হবে না, এই যেখানে অ্যানালিটিক হবে না সেটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। ক্লিয়ার? তবে একটা এক্সাম্পল, এটা z minus c না হয় যদি z minus 2 হয় তাহলে কি হবে? স্যার z সমান 2 হবে। বেরিক্স এর সমান 2 হবে। হ্যাঁ আমি তোমাদের কিছু লেখা দেখাচ্ছি, দেখো a point in which the function is not analytic is called singular point or singularity। For example, f z equal 1 by z minus 2 has a singular point at z equal to 2, মানে z equal to 2 তে কি হবে, একটা সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে কি isolated singular point, isolated if z equal to a is singularity of fz, and if there is no singularity surrounding the small circle at z equal to a, the z equal to a is called isolated singular point। দেখো মানে আমাদের একটা সার্কেল আছে, আমি এঁকে দেখাচ্ছি। এই পাশে এঁকে দেখাচ্ছে এই পাশে ড্রয়িংটা। জি সার্কেলটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে গ্রেট সার্কেল, গ্রেট সার্কেল, এটা হচ্ছে গ্রেট সার্কেল মানে বড় সার্কেল আর কি। এখানে আমরা একটা জি, ছোট স্যার। সার্কেল নিচ্ছি, দেখো এই ফুল এটা হচ্ছে z equal to a, হ্যাঁ পোলস এর মতো আর কি। হ্যাঁ z equal to a। দেখো if there is no singularity surrounding the small circle, এই স্মল সার্কেলের চারিদিকে যদি কোনো সিঙ্গুলারিটি না পাওয়া যায়, ঠিক আছে, মানে হচ্ছে অ্যানালিটিক পাওয়া না যায়, মানে অ্যানালিটিক মানে সিঙ্গুলার পয়েন্ট পাওয়া না যায়, তাহলে এটাকে বলা হয় আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এটা হচ্ছে z equal to a, যেটা ছোট স্মল সার্কেল equal to z equal to a। Okay, except z equal to a, there is no singularity surrounding this small circle is called isolated singular point। স্যার অর্থাৎ স্যার শুধুমাত্র একটা মাত্র আপনার ফুল থাকলে এটাই স্যার সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ সিঙ্গুলার আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। স্যার এটা স্যার কোনো স্যার ঠিক ফুল আছে? থাকবে না কি, একটা স্যার কোনো ফুল থাকবে না কি? আর থাকবে না, হ্যাঁ এটা ছাড়া আর কোনো কিছু, হ্যাঁ আর কোনো কি থাকবে না, সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, থাকবে না। এটা ছাড়া আর থাকবে না, তখন এটার নাম হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এরপর হচ্ছে লরেন্স থিওরেমটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু এটা পড়া হচ্ছে রেসিডি এর জন্য। এটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম, ফার্স্ট সেমিস্টারে স্যার আইসোলেটেডটা একটু বলুন স্যার। এই টেলর সিরিজ আইসোলেট হচ্ছে এটা একটা বড় সার্কেল, গ্রেট সার্কেল। ঠিক আছে? গ্রেট সার্কেল কি ম্যাথমেটিক্স এর ভাষায় গ্রেট সার্কেল, আমরা বিগ সার্কেল বলি আর কি, বাংলায় বলা হয় বিগ সার্কেল, বোঝাতে আসলে এটা একটা গ্রেট সার্কেল। তো এর ভিতরে একটা, হ্যাঁ এর ভিতরে একটা কি আছে, স্মল সার্কেল আছে, যেখানে যেটার নাম হচ্ছে z equal to a। ওকে, এখানে এই z equal to a, এই স্মল সার্কেলের ভিতরে z equal to a ব্যতীত, z equal to a ব্যতীত, আমি বাংলায় বলছি z equal to a ব্যতীত আর কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই, যার কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই। সিঙ্গুলার পয়েন্ট মানে কি, যেখানে অ্যানালিটিক হবে না, যে পয়েন্টটাতে অ্যানালিটিক হবে না। আর যদি কোনো পয়েন্ট পাওয়া না যায়, এটা ছাড়া আর কোনো পয়েন্ট পাওয়া না গেলে এটার নাম হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। ওই সারাউন্ডিং, দেখো সারাউন্ডিংটা কি স্মল সার্কেল, এটা হচ্ছে স্মল সার্কেল। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে লরেন্স থিওরেমটা দেখো, এটা হচ্ছে লরেন্স থিওরেমটা আমাদের লাগবে না, শুধু এখান থেকে যেটা লাগবে সেটাই বলতেছি। দেখো এফ জেড ইকুয়াল, এটা আমরা ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাসে পড়ছি, ফার্স্ট সেমিস্টার ক্যালকুলাসে টেলর সিরিজ, ম্যাগলোনি সিরিজ, টেলর সিরিজ, ম্যাগলোনি সিরিজ, লরেন্স সিরিজ ইত্যাদি। এফ জেড ইকুয়াল টু এ নট জেড মাইনাস এ,
ফার্স্ট সেমিস্টারে পড়েছি আমরা z মাইনাস a দিয়ে পড়ি নাই, s দিয়ে পড়ছি, s z মাইনাস s ইনটু s1, z মাইনাস এখানে হচ্ছে শুধু z মাইনাস a1, z মাইনাস a হোল স্কয়ার ইনটু a2 প্লাস b1 বাই z মাইনাস a প্লাস b2 বাই z মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, এখানে দেখো ডট ডট 1 হোয়ার b1 ইকুয়াল টু, এখানে যে b1 লিখছি b1 এর ভ্যালু হচ্ছে 1/2 পাই i কন্ট্রোল ইন্টিগ্রেশন অফ fz dz। এটা হচ্ছে লরেন্টজ থিওরেম। এই লরেন্টজ থিওরেমে দেখো রেসিডিউ উই হ্যাভ fz ইকুয়াল টু a নট, এটা কোথা থেকে পেয়েছি? এটা হচ্ছে লরেন্টজ সিরিজ, এটা হচ্ছে লরেন্টজ সিরিজ। এই যে আমরা এখানে লরেন্টজ থিওরেম লিখছি, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু রেসিডিউ পড়ার জন্য লাগবে বিরাই আমি শুধু স্টেটমেন্টটা লিখছি। a নট a1 into z minus a2 into z minus a whole square, a3 into z minus a whole cube, b1 by z minus a, b2 by z minus a whole square। কিছু কিছু বইতে পাবে b1 into z minus a inverse। হ্যাঁ, আইটা হচ্ছে ওই যে কমপ্লেক্স নাম্বারের আই, আমরা কমপ্লেক্স নাম্বার আই পড়ছি না, আই ওই আই। এটা হচ্ছে আমরা যে মিড টার্মে একটা থিওরেম পড়ছিলাম, ওটার সাথে একটু পুরানা একটু সিমিলার আছে। এটা হচ্ছে কি এই আমরা পড়ছি, কারো মনে আছে কিনা জানি না, হ্যাঁ যেহেতু পরীক্ষার আগের ক্লাসে পড়ছি, মনে আছে? এটা হচ্ছে কৌশি থিওরেম, এটা হচ্ছে কৌশি ইন্টিগ্রাল ফর্মুলা। কিছু ম্যাথ করাইছিলাম না, ইউজিং কৌশি ইন্টিগ্রাল ফর্মুলা টু এভালুয়েট ইন্টিগ্রেশন করাইছিলাম তো কতগুলো। স্যার প্রিপারেশন নিতে পারেন f z equal to a naught a1 z minus a a2 z minus a whole square a3 z minus a whole cube z minus আচ্ছা ঠিক আছে। where b1 equal to 1/2 pi I integration of fz dz, it is the coefficient of 1 by z minus a, the coefficient of 1 by z minus a, 1 by z minus a coefficient কি বলো তো এখানে? 1 by z minus a coefficient কি? 1 by z minus a coefficient কি? b1 হ্যাঁ b1 হ্যাঁ b1, এটা the coefficient of 1 by z minus a, that is b1 in the Lorentz theorem, এটা কিন্তু Lorentz theorem of 1 about an isolated singular point at z equal to a is called residue of fz at z equal to a। মানে অর্থাৎ b1 এর কোএফিসিয়েন্টটাই হচ্ছে আসলে এই 1 by z minus a এর কোএফিসিয়েন্ট is called residue, that means residue means b1 into 1/2 pi I integration of fz dz। b1 হচ্ছে কত? 1/2 pi I integration of fz dz, এটা হচ্ছে কি আমাদের কি residue 1/2 pi I fz dz। In Lorentz theorem, the coefficient of 1 by z minus a is called residue। Okay, স্যার এটা কি স্যার এখানে স্যার এটা ক্লোজ ইন্টিগ্রাল না ক্লোজ না, এমনি জাস্ট ইন্ডিকেট কন্ট্রোল ইন্ডিকেশন, কন্ট্রোল ও সি আছে তো কন্ট্রোল ইন্ডিকেশন। ক্লোজ হলে এখানে একটা কি থাকবে? জি স্যার লুপ এখানে একটা সার্কেল থাকবে, হ্যাঁ লুপ থাকবে, হ্যাঁ। মানে না আবার স্যার অনেক কাছে সি দিলেও স্যার ক্লোজ ইন্টিগ্রাল বোঝায় তো স্যার এই জন্য স্যার। মানে সি দিলে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল না, এটা হচ্ছে কন্ট্রোল ইন্ডিকেশন আর কি। শুধু সি থাকলে কন্টিনিউশন, যদি হ্যাঁ এখানে যদি ক্লোজ থাকে, এখানে এটা না থাকলেও অনেক সময় ক্লোজ বোঝায় এখানে, ঠিক আছে? এখানে যদি কি এটা না থাকেও ক্লোজ বোঝায়, এটা ইনপুট করে ফাংশনটার উপর। ফাংশনটা কিরকম? এটার উপর। ফাংশনটা হচ্ছে কি সার্কেল ইলিপ্টিক থাকলে তাহলে বুঝবি এটা হচ্ছে কি ক্লোজ। আচ্ছা দেখো এখানে z equal to a, এটা z equal to a হচ্ছে কিনা আইসোলেটেড, কেন এখানে কি কোনো সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে না, ঠিক আছে না? z equal to a হচ্ছে কি অ্যানালিটিক না নট অ্যানালিটিক, দেখি বলতো। নট অ্যানালিটিক না? বুঝি নাই স্যার। বলছি যে এখানে z মানে a, তো এখানে আমরা জানি z equal to a তে কোনো অ্যানালিটিক হবে না, কারণ z equal to a বসালে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক না? আনডিফাইন্ড হয়ে যাবে না z equal to a তে? স্যার বুঝি না। হ্যাঁ বলছি যে z equal z, হ্যাঁ বলছি z এর মান যদি আমি a বসাই, জি স্যার মানে 0 হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তো আনডিফাইন্ড হলে, হ্যাঁ আনডিফাইন্ড হলে আমরা জানি যে এটা হচ্ছে কি ইজ নট অ্যানালিটিক, হুইচ ইজ কল্ড সিঙ্গুলার পয়েন্ট। ওইটা বলছি যেটা একটু আগে পড়াইছি আর কি। তাহলে দেখো we have by the definition of Lorentz theorem b1 equal to 1/2 pi I fz dz, ঠিক আছে? fz dz এটা হচ্ছে রেসিডিউয়াল সূত্র। b1 কেও বলা হয় অথবা রেসিডিউ f of a বলা হয়, যে কোনো একটা বলতে পারো, হয় b1 নালে রেসিডিউ f of a। b1 দিয়ে ইন্ডিকেট করা হয় অথবা রেসিডিউ f of a দিয়ে ইন্ডিকেট করা হয় 1/2 pi I ইন্টিগ্রেশন অফ
সি এফ জেড ডিজেড, এটা হচ্ছে আমাদের রেসিডিউর ফর্মুলা। তাহলে 1/2 ইন্টিগ্রেশন অফ এফ জেড ডিজেড, 1/2 ইন্টিগ্রেশন অফ এফ জেড ডিজেড ইজ কল্ড কি রেসিডিউ। এরপর আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে ফাইন্ডিং মেথড অফ ফাইন্ডিং দ্য রেসিডিউ। আমি সিলেবাসটা আবার একটু দেখাচ্ছি। মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ, মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ। দেখা যাচ্ছে? জি স্যার। আমাদের এরপর এটা কি মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ। হ্যাঁ, মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ, ঠিক আছে। মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ একটু দেখাচ্ছি। আমাদের কয়টা ফর্মুলা আছে মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ? স্যার মেথড অফ ফাইন্ডিং, হ্যাঁ মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ দেখো। হ্যাঁ বলো, কি কোনো সমস্যা থাকলে বলো। এই ট্রান্সফার গুলো করি যে স্যার, ওই আমরা স্যার কন্ট্রোল সিস্টেমে যখন ওই ফ্রিকোয়েন্সি ডোমেন কে স্যার ওই গিয়াতে নিয়ে যাব, ওই টাইম আমরা ডোমেনে, টাইম ডোমেন থেকে হ্যাঁ। ফ্রিকোয়েন্সি ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে। স্যার আমার এই কাজটা করে লাভটা কি স্যার? এটা কেন করব কোনটা স্যার? এটা ট্রান্সফারটা আমরা কেন জি করি স্যার, দেখি বলো তো। জি স্যার এটাই স্যার। হ্যাঁ? স্যার কেন করি স্যার এটা? এমনি বলি জি স্যার এটাই স্যার আমার কোশ্চেন স্যার। আমরা কেন করি এটা, কোনটা স্যার এই আমরা যখন ট্রান্সফারটা স্যার। কমপ্লেক্স হ্যাঁ আমি বলি ট্রান্সফারটা পড়াবো, আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম পড়াবো তখন বলবো একসাথে। ওখানে আছে আমাদের টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন আমরা কেন নিয়ে যাই, ঠিক আছে। এটা না, এরপর আমরা জি, কনভলিউশন আছে, কনভলিউশন পড়ালে কিছু বুঝতে পারবে। আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম, জেড ট্রান্সফর্মে এই ফোরিয়ার ট্রান্সফর্ম যখন পড়াবো তখন দেখবে টাইম ডোমেন থেকে আমরা যে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই। তোমার কন্ট্রোল সিস্টেম পড়ে ফেলছো নাকি নাকি পড়তেছো? না স্যার আগে আমি পড়িনি পড়বো স্যার। স্যার। আগে কখন পড়বে? স্যার নেক্সট সেমিস্টারে। কন্ট্রোল সিস্টেম বাট আরেকটা সাবজেক্ট এটা লাগবে, এটা হচ্ছে তোমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোন সেমিস্টারে? ডিজিটাল ইলেকট্রনিক্স করতেছি। ডিজিটাল ইলেকট্রনিক্স না, সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল স্যার মেবি 6 সেমিস্টারে। স্যার এমনি স্যার এই জেড 40 স্যার এগুলো স্যার হালকা পড়ছি স্যার। নেটওয়ার্ক থিওরি স্যার, ওই ট্রানজিয়েন্ট ছিল না স্যার, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। হ্যাঁ ওই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ওখানে স্যার হালকা পাতলা ছিল যে ফুল জিরো সিগন্যাল প্রসেসিং যখন পড়বে, জি স্যার। যারা এই কোর্সটা ভালো করে পড়বে, যারা সিগন্যাল প্রসেসিং পড়বে, ঠিক আছে, ওই সিগন্যাল প্রসেসিং এই কথাগুলো আবার পড়তে হবে। এই রেসিডিউ, তারপর হচ্ছে জেড ট্রান্সফর্ম এবং ফোরিয়ার ট্রান্সফর্ম, এই দুটো ট্রান্সফর্ম দেখবে। কারণ আমরা অনেক বড় ইন্টিগ্রেশন, আমি এখন সংক্ষেপে বলি ওর কথার জন্য, অনেক বড় ইন্টিগ্রেশন আমরা জেড ট্রান্সফর্ম দিয়ে, ফোরিয়ার ট্রান্সফর্ম দিয়ে খুব সহজে আনসারটা বের করে ফেলতে পারি। তোমাকে আর এদিকে আমরা নর্মাল যে ইন্টিগ্রেশন গুলো করি, এই ইন্টিগ্রেশন না গিয়ে আমরা সহজে একটা ফাংশন থেকে একটা ফাংশন ট্রান্সফার সহজে করে ফেলতে পারি, ঠিক আছে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। স্যার আসলে স্যার ম্যাথ গুলো করতেছি, এগুলো স্যার কেন করতেছি, এগুলো ইউজ কোথায় স্যার, এগুলো স্যার জানলে স্যার এগুলোর প্রতি আরেকটু ইন্টারেস্টটা বাড়ে স্যার। এমনি এটার জন্য স্যার জিজ্ঞেস করছিলাম। বুঝছি। এখন এগুলার ইউজ হচ্ছে সিগন্যাল প্রসেসিং পাবে, প্রথমে কি পাবে ওখানে হচ্ছে কি আমরা, হ্যাঁ সিগন্যাল প্রসেসিং পাবে, আর কন্ট্রোল সিস্টেম যেখানে পড়ছো সেখানেও পাবে, সিগন্যাল একটু বেশি পাবে। আর ট্রান্সমিশন যেটা কি পড়ছো ভেক্টর অ্যানালাইসিস করছো, ওখানে ডাইভারজেন্স
জি স্যার গ্রিনস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম, এগুলো তোমাদের তো মনে নাই। আমি ওই বিটটা জি স্যার একবার জিজ্ঞেস করছিলাম, গ্রিনস থিওরেম নিয়ে অনেক কথা বলতেছি। গ্রিনস থিওরেম, ডাইভারজেন্স, স্টোকস স্টোক থিওরেম থিওরেম, ওগুলো আবার লাগবে কোথায়? হুম? স্যার আপনার স্যার প্রথম সেগমেন্ট আছে আমাদের এসি সার্কিটের শুরুতে লাগছে স্যার, ওই যে ব্যাকটা যেটা করছিলেন, ওই যে আমরা স্যার জেড সমান আর প্লাস জে এক্সেল যেটা ধরি স্যার, যে ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ সাথে মিলানোর জন্য ওই যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য স্যার, ওটা হচ্ছে আমাদের ঠিক আছে। এই সার্কিটের প্রথমেই লাগে স্যার, ওটা ইম্পিডেন্স বের করার এসে জন্য। প্রথমে লাগে, এরপরে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের কি সার্কিট কিভাবে সলভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেখাইছিলাম না? জি স্যার এই সেমিস্টারে যদি আমরা কিন্তু চেষ্টা করবো সিলেবাস শেষ হয়ে গেলে দুই একটা অ্যাপ্লিকেশন দেখাবো কিভাবে পরিস্থিতিটা আমরা কি অ্যাপ্লিকেশন করবো ট্রিপলিটি, জি স্যার বুঝছো? জি স্যার দেখাবো, তখন বুঝতে পারবে যে আসলে কোথায় লাগে। এখন হচ্ছে কি আমাদের সিগন্যালে লাগবে টাইম। তুমি যে কথা বলছো এটা আমি জানি না, তুমি পড়ছো না এটা। টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপলির জন্য। ট্রান্সফার মানে স্যার টাইম কন্ট্রোল ডোমেনের স্যার সাথে পুরো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ডোমেনের, সিস্টেম স্যার, পুরো কন্ট্রোল সিস্টেম এটার উপর বেস করে হয় স্যার। হ্যাঁ কন্ট্রোল সিস্টেম এটার উপর বেস করে, ঠিক আছে। টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন, ফ্রিকোয়েন্সি টাইম ডোমেনে কিভাবে আমরা ট্রান্সফার করি। এই যে আমি কথা বলছি তোমরা শুনতেছো, ফোরিয়ার সিরিজ জেট ট্রান্সফর্ম করলে ল্যাপলাস করলে বুঝতে পারবে যে আমার কথা শোনা যাচ্ছে, হঠাৎ করে শোনা যায় না, তার মানে মাঝখানে কোনো কি ব্রেক আছে, সিগন্যালের ডিসকানেক্ট, ডিসকন্টিনিউয়াস যেটা বলা হয় আর কি। ডিসকানেক্ট হলে দেখবে যে আমার কথা শোনা যাচ্ছে না। এখন আমি একেবারে টাওয়ারের নিচে থাকলো, যে আমি টাওয়ারের নিচে থাকলো মানে আমি রবি টাওয়ার নিচে আসি, কিন্তু গ্রামীণে ফোন করছি, তাহলে মানে কি এটা কি প্রথমে গ্রামীণ টাওয়ারে যেতে হবে না? জি স্যার মাঝখানে যদি রবি টাওয়ার নিচে থাকলে তুমি সাথে পাবে, এটা কিন্তু শিওর না, ঠিক আছে। তুমি জি মনে স্যার করো যে আমার মোবাইল পাশাপাশি দুটো মোবাইল আছে, এরপর যাচ্ছে না কেন, কাছাকাছি তো আছে। কিন্তু এসব হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন করছি আমরা কোথায়, ফার্স্ট সেমিস্টারে। কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউটি যখন ডিসকন্টিনিউটি হয়ে যাবে, মাঝখানে যখন কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, আমি হয়ে একটু করে যাবে এঁকে দেখাচ্ছি তোমাদের কেমনে। হ্যাঁ কথা আসছে বলে আমি একটু করে দেখাই, তারপর আমরা আবার ওদিকে চলে যাবো আর কি। স্যার এগুলো জিনিসগুলো স্যার ফিজিক্যাল স্যার অ্যাপ্লিকেশন জানলে স্যার তখন স্যার জিনিসগুলো আরো জানার জন্য হ্যাঁ সবগুলা, না সবগুলা ফিজিক্যাল অপশন আছে তো, তোমরা আমি যে ম্যাথে পড়াচ্ছি এখন এই পরবর্তী ট্রিপলি কোর্সগুলো সবগুলা পাবে। তখন দেখবে যে তুমি ওই যে সার্কিট ল্যাবে গিয়ে দেখবে যে আসলে যে টাইম ডোমেন ফিক্সিং কেমনে করে, কি করতেছি কি না করতেছি বাস্তবে দেখবে। এখন থিওরিটিক্যাল পড়াচ্ছি তো মনে হচ্ছে কি এই যারা ট্রিপলি পড়ে ম্যাথটা তারাই সবচেয়ে বেশি ভালো বুঝে। যারা কম্পিউটার সায়েন্স পড়ে তারা ম্যাথ বুঝে, কিন্তু এরা প্রোগ্রামিং তো, প্রোগ্রামিং এ বাস্তব অ্যাপ্লিকেশন পায় না। যেমন তোমরা সার্কিট অ্যানালাইসিস করছো, সার্কিট পড়ছো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে, জি স্যার এটা তোমাদেরকে আমি সেকেন্ড সেমিস্টারে একটা অ্যাপ্লিকেশন পড়াইছি সার্কিট কিভাবে সলভ করে স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে। জি স্যার স্যার আমার তো স্যার হ্যাঁ ইন্ডাক্টরের ক্যাপাসিটরের চার্জিং, তারপরে স্যার ভোল্টেজ স্ক্যান, এগুলোর জন্য স্যার ওটা লাগে স্যার, ওই ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন স্যার অবশ্যই লাগে। যেমন স্যার ক্যাপাসিটরের জন্য কারেন্ট আই সমান 1/c ইন্টিগ্রেশন বি ডিটি, তার বি সমান তার 1/i ডিটি, জি স্যার এগুলো স্যার লাগে স্যার। ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের চার্জিং, ভোল্টেজ, কারেন্ট বের করার জন্য স্যার এই ফর্মুলাগুলো লাগে। ঠিক আছে, ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন সব জায়গায় লাগবে এটা। এই দেখো এই হচ্ছে কি, এটা আমি এমনি এখানে আঁকতেছি তো বোঝা যাচ্ছে না আর কি। এই যেটা তোমরা ফিজিক্সে পড়ছো ওয়েভের, এটা হচ্ছে একটু হচ্ছে কন্টিনিউয়াস, কোনো কারণ যদি এখানে কি হয় একটু ডিসকন্টিনিউটি থেকে যায় এরকম, তার মানে বুঝবে যে এখানে কোনো কি নেটওয়ার্ক প্রবলেম আছে, ঠিক আছে। যেখানে ডিসকন্টিনিউটি হবে সেখানে নেটওয়ার্ক প্রবলেম আছে। এখানে এখানে আমার কথা যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কেন, মাঝখানে কোনো কি নাই, জি স্যার ডিসকানেক্ট নাই, রেসিস্টেন্স যেটা বলা হয় কন্টিনিউয়াস কোনো নাই, পুরোটাই কন্টিনিউয়াস স্যার, ডিসকানেক্ট নাই, পুরোটাই কন্টিনিউয়াস। পুরোটাই কন্টিনিউয়াস হয়ে গেছে এখানে। হ্যাঁ যদি শোনা না যায় তার মানে নেটওয়ার্ক প্রবলেম বলি, মানে হচ্ছে আসলে কোথাও না কোথাও ডিসকন্টিনিউটি হয়ে গেছে, জি স্যার ঠিক আছে। যেমন এক সময় মানুষের কল্পনার বাইরে ছিল যে কি, ওদিকে যাচ্ছে না এমনি এক মিনিটে বলে দিচ্ছি, ওটা কল্পনা বাইরে ছিল যে মানুষ কেমনে দেশের বাইরে গিয়ে দেশের বাইরে কথা বলবে, দেশে একেবারে ছবি সহ দেখবে, এটা মানুষ অনেক সময় বিশ্বাস করে না, এক সময়, এখনো কথা বলতেছি না, এক সময় বিশ্বাস করে নাই। এরপর হচ্ছে কি আরো বিশ্বাস করা নাই যখন মানুষ বলতেছে দেখো ঢাকায় মানে কি মানুষ সংবাদ বলবে তার ছবি সহ তুমি চিটাঙে দেখতে পাবে। তখন এক সময়, এটা অনেক আগের কথা বলতেছি, যখন টিভি আবিষ্কার হয়নি, আবিষ্কার হচ্ছে মাত্র, তখন মানুষ বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা যারা মুসলিম তাদের কথা বলছি, এই তো এই যে পড়ালেখা করে তার ইমান চলে গেছে, কোথায় এখানে বলে কথা বলবে, এখানে শুনবো, এক সময় ছিল আর কি, বুঝতে পারনি। জি স্যার এরকম অনেক হ্যাঁ এবং অনেক সায়েন্টিস্টকে
অনেক সায়েন্টিস্টকে ব্লেম করছে এরকম কিছু কথা বলাতে, বুঝছো, অনেক সায়েন্টিস্টকে অনেক কিছু ব্লেম করছে, অনেকে ব্লেম করছে, ঠিক আছে। আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে গেলে অনেক সময় চলে যাবে। পৃথিবী স্যার প্রথম যে ভুল বলছিল ওকে স্যার মেরে ফেলছিল। এটার কথা বলছি, ওদিকে যাচ্ছি না কি, ওদিকে গেলে জি, অনেক স্যার। হিস্ট্রি বলতে হবে, তো এই কারণে ওদিকে স্যার। যাচ্ছি না। তো এইখানে বলছি যে মানে প্রথম যখন টিভি আবিষ্কার হয়নি, আবিষ্কার হওয়ার পথে তখন মানুষ সবাই বলছে হ্যাঁ, একটা জিনিস আবিষ্কার হবে, ডিভাইস, যেটা হচ্ছে কি ওখানে কথা বলবে, এখানে ছবি সহ দেখা যাবে, ওদের শেষ, এই পড়াশোনা করে টার্নিং চলে গেছে। তো মোবাইল 4G আসতেছে, বেশি দিন হচ্ছে না, এটা 4G ভালো করে পাচ্ছি না আর কি। তোমরা তো আমি জানি না দেখছো কিনা, ফ্লপিডিক্স দেখছো? ফ্লপিডিক্স 2000 আগের জি, ঘটনা। স্যার। জি, স্যার। ফ্লপিডিক্স দেখছো? এখন ফ্লপি স্যার, ড্রাইভও নাই আমি এখন স্যার কম্পিউটারে। স্যার আমি স্যার আমার একটা ব্রাদার ইন লর কাছে দেখছিলাম, ওই যে স্যার আমরা স্যার ফ্যান ড্রাইভের মধ্যে যেগুলো স্যার ডাটা স্টোর করা কি, ওর তোমার কি স্যার ডাটা স্টোর করা স্যার প্রফিডিক্সে। হ্যাঁ, ফ্লপিডিক্সে বেশি ডাটা স্টোরেজ হয় না, জি স্যার, ঠিক খুব আছে। কম। এটা হচ্ছে কি অল্প কম ডাটা স্টোর, এবং এটা খুবই খারাপ একটা ডিভাইস। মানে এটা আমার এখনো মনে আছে, কিনে বাসায় নিয়ে আসছি, কম্পিউটারের দোকানে সারা দেখা হচ্ছে কি ইনভ্যালিড, পুরো টাকা লস এটা। মানে এত খারাপ ছিল যে, দাম বেশি ছিল না, দাম ছিল 25 টাকা 30 টাকা, কিন্তু তো এখনো কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, বলে যে আপনি নিয়ে যান, ভালো হলে ভালো, ভালো না হলে শেষ, ফেলে দিতে হবে। তখন এইরকম হচ্ছে স্টোরেজ ডিভাইস করার জন্য, তখন এগুলা বলতেছি 2000 সালের আগের কথা না, 94 96 97। 100 এমবি স্টোরেজ ছিল হচ্ছে কি স্যার, 100 MB ছিল, হ্যাঁ কিছু ছিল 100 MB, 100 MB, আর যদি বেশি ক্যাপাসিটি হয় সর্বোচ্চ দিলে স্যার 212 MB এরকম, 100 মানে এমবি ছিল, কম বেশি না। সর্বোচ্চ হলো স্যার 100 পেন এমবি। ড্রাইভ আসতেছিল অনেক পরে, জি স্যার। 150 MB। হুম, তখন দাম একটু বেশি ছিল, তো এটা একটু কম নিত, ওই ফ্লপি ডিস্ক ইউজ করতে বেশিরভাগ। 2000 সাল আগের কথা বলতেছি, ঠিক আছে। অনেককে দেখছি যে কম্পিউটারে মাউসটা হাত দিলে হাত কাঁপতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদিকে যাচ্ছে না, ওটা হচ্ছে তোমাদের, তোমরা হয়তো শুনতে জানি না তোমরা জানো কিনা, আইডিবি নাম শুনছো? আইডিবি, ঢাকার আইডি ভবন। হ্যাঁ, আইডিবি ভবনের একটা স্কলারশিপ আছে, ঢাকার আইডিবি ভবনের একটা স্কলারশিপ আছে, স্কলারশিপ, ঠিক আছে। ওটা একটা স্কলারশিপ ছিল কম্পিউটার নিয়ে আর কি। হ্যাঁ, ওরা মানে স্কলারশিপ দেয়, স্কলারশিপটা হচ্ছে এরকম, মানে 6 মাস 1 বছরে একটা ডিপ্লোমা। ওটা ফুল ফ্রি করায় এরা, তবে পরীক্ষা দিয়ে ওটাকে অর্জন করতে হয় আর কি। তো ওখানে এরা মোটামুটি অনেক কি কোর্স করায়। এটা শুরু হয়েছে, ফার্স্ট রাউন্ড ছিল 2000 সালের এদিকে, 2002-এ প্রথম গিয়েছিল ফার্স্ট রাউন্ড, 2003 ছিল সেকেন্ড রাউন্ড, এখন কত 34 না 36 চলতেছে মনে হয়। মানে এটা প্রতি বছর কি এরা স্কলারশিপ ঘোষণা করে, আইডিবি ওয়েবসাইটে গেলে পাবে এটা। তো এটা হচ্ছে কি মানে কোর্সটা করতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে, স্কলারশিপটা পাইতে পারো আর কি। পরীক্ষাটা তুমি সিলেক্ট হলে তাহলে করতে পারবে। ওখানে মোটামুটি নেটওয়ার্কিং আছে একটা সাইট, আর হচ্ছে প্রোগ্রামিং, যেখানে একসাথে যেতে পারবে আর কি। ওটা ফ্রি বলবে না, এটা হচ্ছে স্কলারশিপ, মানে হচ্ছে কি অনেকে বলে স্যার এটা ফ্রি, ফ্রি না, এটা আসলে পরীক্ষা দিয়ে অর্জন করতে, তার মানে ফ্রি কেন হচ্ছে, এটা তুমি স্কলারশিপ পাইছো আর কি, ঠিক আছে। স্যার। তো এখন কথা হচ্ছে কি ডে বাই ডে এটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো তোমরা দেখতেছো 1 টেরাবাইট, একসময় 1 টেরাবাইটের কল্পনার বাইরে ছিল, 6 টেরাবাইট, ঠিক আছে, দেখতেছো না। জি স্যার। এখন টিভি পাইছো, পিটি পাও না এখনো। টেরাবাইটের পরে কি পেটাবাইট, 1 টিবি আছে এখনো পাইছো? না স্যার। 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, পেটাবাইট এখন আমরা দেখি নাই, হয়তো ভবিষ্যতে আসতে পারে, ঠিক আছে না। জি স্যার। আগে ছিল একটা পেন ড্রাইভ ছিল 512 MB, এরপরে ছিল না, 1 GB খুব কম। এখন 1 GB 2 GB 3 GB এগুলো নাই মার্কেটে। নাই স্যার মার্কেটে। 8 GB মিনিমাম, 8 GB মিনিমাম, 8 GB মনে হয়। 32 জিবি। আমার কাছে একটা আছে 512, হ্যাঁ আমার কাছে একটা আছে 512 MB, এটা অনেক আগের। ওই 512 MB কিছু রাখা যায় না এখন দেখতেছি। আর স্যার এখনের তো ফাইলগুলো এখন কথা হচ্ছে অনেক ডেবাটে অনেক বড় স্যার। অনেক বড়, এবং অনেক যে বিভিন্ন কারণে অনেক বড় হয়ে যাচ্ছে ফাইলগুলো। আচ্ছা দেখো, এখন আমরা ওদিকে আর না যাই, বুঝছো এখন তোমার কথা। ওই যে একটা ট্রান্সফারের অনেক কি সুবিধা আছে, টাইম ডোমেন থেকে ফিনসেন্ট আমরা যখন কোরিয়েট করাবো তখন একটু বলবো আর কি ইনশাল্লাহ। জি স্যার।
আর যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে আমরা দুই একটা অ্যাপ্লিকেশন করব জানার জন্য আর কি। এখন দেখো আমরা যেটা পড়াচ্ছি কিছু ফাইন্ডিং অফ মেথড অফ ফাইন্ডিং রেসিডিউ। আমরা ফাইন্ডিং রেসিডিউ যে বের করব কয়টা মেথড আছে এটা একটু দেখাচ্ছি। আমাদের মেথড আছে কয়েকটা, তার মধ্যে দেখো দেখা যাচ্ছে জি স্যার। the method of finding residue. Number one, if fz has a simple pole at z equal to the residue f of a limit z tends to a z minus a fz, এটা হচ্ছে সিম্পল পোল এর জন্য। এবার আমি প্রমাণ দেখাবো দুই একটা। if fz is of form fz equal to phi z by psi z, phi z মানে একটা ফাংশন, psi z হচ্ছে আরেকটা ফাংশন, then residue of z equal to f হবে phi of a by psi prime a, psi prime দিয়ে বোঝাচ্ছে এটাকে ওয়ান টাইম ডেরিভেটিভ, নিচেরটাকে ওয়ান টাইম ডেরিভেটিভ করবে, এটা ম্যাথ করালে আর ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমি মেথড গুলো পড়াচ্ছি তো যখন ম্যাথ করাবো আর ক্লিয়ার হয়ে যাবে। স্যার এটা স্যার f অফ z সমান phi অফ z ডিভাইড বাই এটা স্যার psi প্রাইম হবে না, শুধু psi হবে, psi প্রাইম z হবে না? নিচ উপর হচ্ছে phi z বাই psi z, উপর হচ্ছে phi z বাই psi z, আনসার হচ্ছে phi a বাই psi প্রাইম a। না না এটা হচ্ছে সূত্রটা, আমরা প্রমাণ দেখাবো, প্রমাণ আছে সবগুলোর, কেন করব না, সবগুলো প্রমাণ আছে। যেমন a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a এবং b এর উপর স্কয়ার আছে, মাঝখানে 2ab টা স্কয়ার নাই কেন? স্যার এটা শুধু প্রমাণ আছে a প্লাস b, হ্যাঁ a প্লাস b * a প্লাস b, হ্যাঁ এটা মানে এটা প্রমাণ আছে, হ্যাঁ হ্যাঁ প্রমাণ আছে। তোমাদের দুই একটা প্রমাণ দেখাবো আর বলছো তোমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর 3 নাম্বারটা হচ্ছে দেখো রেসিডিউ এট এ পোল অফ অর্ডার n, অর্ডার n মানে হচ্ছে কি, প্রথমটা ছিল দেখো সিম্পল পোল, এটা সিম্পল পোল, আর এটা অর্ডার n, অর্ডার n মানে হচ্ছে দেখো z equal to a, then residue at z equal to a হচ্ছে 1 by n minus 1 factorial, অর্ডার n হলে n minus 1 হবে, অর্ডার 5 হলে 5 minus 1 হবে, dn minus 1 dz n, এই সবগুলো সূত্র পড়াচ্ছি আমি এখন। এরপর প্রমাণটা দেখাবো z minus a whole power n into fz, dn minus 1 dz n minus 1 z minus a whole power n into fz। এরপর হচ্ছে নাম্বার 4, রেসিডিউ এট এ পোল z equal of any order, any order হচ্ছে কি সিম্পল হতে পারে, অর্ডার m হতে পারে, মানে যে কোনো ম্যাথ এটা দিয়ে করতে পারবে, কিন্তু আমরা কোন ম্যাথটা এটা দিয়ে করবো তখন আমি একটু বলবো। দেন রেসিডিউ f of a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ 1/t, এটাই ম্যাথ না করলে এটা বুঝবেন 4 নাম্বারটা, এটা ম্যাথ করাতে হবে। রেসিডিউ f of a equal to কোএফিসিয়েন্ট অফ 1/t, আমি সামারাইজ করে লিখছি 3 নম্বর স্টেটমেন্ট গুলো। রেসিডিউ f of a equal to কোএফিসিয়েন্ট অফ 1/t, রেসিডিউ f of a হচ্ছে কি কোএফিসিয়েন্ট 1/t, আর এটা হচ্ছে রেসিডিউ অফ এনি অর্ডার। তো আমি একটা দেখাচ্ছি প্রুফ, দেখো প্রথম প্রুফ দেখাচ্ছি, উই হ্যাভ ফ্রম লরেন্স থিওরেম fz a0 z minus a1 a2 z minus a whole square প্লাস ডট ডট b1 by z minus a, এখানে আরো ডট ডট মানে আরো আছে, আমরা b2 b3 এগুলো লিখিনি, লিখলেও হবে না লিখলেও সমস্যা নেই। তো আমাদের সিম্পল পোলটা দেখো কি, সিম্পল পোল কি প্রমাণ করতে হবে, লিমিট রেসিডিউ f of a লিমিট z tends to a z minus a fz, লিমিট z equal to a, এটা z tends to হবে, z tends to এখানে ইকুয়াল হবে না, এটা কি হবে, টেন্স টু স্যার z এর কাছাকাছি, ইকুয়াল হবে না, কি হবে দেখি বলো তো, z টেন্স টু a, tends to a, এর কাছাকাছি, টেস্ট হ্যাঁ টেন্স টু হবে, ইকুয়াল হবে না, আমি এটা হচ্ছে ইচ্ছে করে লিখছি তোমাদের টেস্ট টেস্টিং করার জন্য তোমাদেরকে, ঠিক আছে, z tends to a এক্সাম নিলে বুঝতে পারবো আর কি। তাহলে দেখো a0 z minus a into a1 z minus a whole square into a2 plus dot dot b1 by z minus a, now multiplying on both sides z minus a, z minus a গুণ করছি z minus a fz, a0 z minus a, এরপর z minus a into a1, যেহেতু z minus a গুণ করতেছি এটা হোল স্কয়ার হবে, a1 হবে, এটা হোল কিউব হবে, a2 হবে, প্লাস b1। সো b1 ইকুয়াল টু কত হবে, পক্ষান্তর করছি সাইড চেঞ্জ, b1 ইকুয়াল টু হবে z minus a fz minus a0 z minus a plus z minus a whole square a1 plus z minus a whole cube a2 dot dot infinity। ক্লিয়ার? এই লাইনটা পড়ছি কিনা দেখো তো, এই লাইনটা কোনটা, এখানে আমাদের প্রমাণে কি লাগবে, বসাতে পারি কিনা, আমাদের প্রমাণে কি লাগবে দেখো, ওদিকে যাচ্ছি, রেসিডিউ f of a লিখবো তো, এটা b1 এর মান, b1 ইকুয়াল টু কত, রেসিডিউ f of a না, ওই যে লিখছিলাম এখানে b1 মানে কি রেসিডিউ f of a, ওটা লিখবো বসাবো। এখন দেখো এখানে
হ্যাঁ, taking limit as z tends to n, taking the limit as z tends to n, then এখানে দেখো residue f of a, b1 means residue f of a, যেটা একটু আগে বলছিলি, residue f of a, limit z tends to a, limit z tends to a, z মানে সে into fz, এখানে দেখো z এর মান যদি আমি a বসাই কত হবে, 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। কোশ্চেন হতে পারে এখানে লিখি না কেন, এখানে আসলে আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো এখানে সব এটার সাথে fz আছে, যেটাটাই প্রুভ করতে হবে। দেখো লিমিট z টেন্ডস টু a, z মানে সে fz আছে না এটা, হ্যাঁ, তাহলে ওখানে আমাদের যেটা fz আছে তাহলে ওটা আমরা রেখে দিলাম, যেটা এটা আমাদের প্রুভ লাগবে। আর if z tends to a, তাহলে z মানে এগুলো 0, if z tends to z মানে এগুলো 0, তাহলে আনসার ইজ কত হবে, residue f of a or f of z, limit z tends to a, z মানে fz। ক্লিয়ার? একটা দেখাচ্ছি, বাকিগুলা লাগবে না প্রমাণ, তারপর তোমরা জানার ইচ্ছা থাকলে তোমরা বই থেকে আমরা জাস্ট একবার দেখে নিবি। স্যার আমি একটা স্যার দেখাইছি, আমরা হ্যাঁ। স্যার স্যার লিমিট দেখাইছি যে টেন্স টু এ, স্যার জেডটা এর কাছাকাছি, কিন্তু স্যার আমরা এ বসাই নাই, কিন্তু স্যার আমাদের জিরো আসবে যখন আমি জেড সমান এ বসাই তখন না স্যার? জি জি, এখানে আমি বলি কথাটা, এই লিমিটেড কনসেপ্ট হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে অনেক কথা ছিল, তাও আমি আবার একটু করেই বলেছি তোমার কথা রেফারেন্স। লিমিটটা নিয়ে অনেক কি আছে আর্গিউ ছিল আর কি। একটা ক্যালকুলাস বই আছে এমসি গাহিলের, কি ফ্রি ক্যালকুলাসের বই আছে, ওইটাতে দেখবে একটু করে, আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখা যাচ্ছে? জি স্যার। যদি লেখা থাকে এভাবে, লিমিট এগুলো হচ্ছে কথাগুলো বলতেছে ফার্স্ট সেমিস্টারের কথা, ঠিক আছে? স্যার অনেকদিন গ্যাপ তো স্যার, একটু স্যার ভুলে গেছি স্যার, একটু ইন্টারমিডিয়েটে ছিল এটা। দেখো x tends to আমরা x tends to দিচ্ছি, মনে করো একটা মান দিচ্ছি, মানটা হচ্ছে 1 2 3 4 5, কত দিব, 2 দিলাম, ঠিক আছে? এখানে দিলাম x plus 5। দেখো what is limit x tends to a means what, 102 এর কাছাকাছি। প্রথমে বলবে what do you mean by x tends to 2, you will tell the answer is x not equal to, প্রথমে আনসার হবে x not equal to 2, জি স্যার। প্রথম আনসারটা হবে x not equal to 2, 2 এর কাছাকাছি হচ্ছে পরে, প্রথমে আনসারটা হবে কি x not equal to 2। what does it means, x tends to 2 means, অনেকে বলে x tends to 2 means কি x এর মান 2, এটা কখনো বলা যাবে না, x not equal to 2। কেউ যদি x equal to 2 বলে তাহলে পুরো আনসারটা হচ্ছে রং। কেন? এটা মানে হচ্ছে x not equal to 2, প্রথম আনসারটা x not equal to 2। জি স্যার। তাহলে what is the value of x, ঠিক আছে? আমি একটু করে বলছি, এগুলো আমাদের এখানে লাগবে না। what does x means, দেখো x এর মানটা কত, প্রথম বলবে x tends to 2 means x not equal to 2। আমরা অনেকে বলি x tends to মানে কত, x এর মান 2, এটা 100% রং। x not equal to কত, 2, ঠিক আছে? x not equal to কত, 2, তাহলে x এর ভ্যালু কত হবে, 2 এর নিয়ারেস্ট, 2 এর নিয়ারেস্ট হতে দুই ভাগ হতে পারে, 2 এর নিয়ারেস্ট, 2 এর নিয়ারেস্ট হতে হবে দুই ভাগ, একটা হচ্ছে কি দেখো 2.00001 or 1.9999, দেখো 1.9999, ঠিক আছে? কোনো দিচ্ছি না আর কি, এখন দেখো তুমি 1.99, আর তো হচ্ছে লেস দেন 2.00001। এরপর হবে 2.001, একটা হচ্ছে লেফট একটা রাইট। এটা নিয়ে অনেক ম্যাথ করছো তোমরা ফার্স্ট সেমিস্টারে, আমি জানি কতটুকু স্যার ডাইরেক্ট কোশ্চেন আছে এগুলো। ফার্স্ট সেমিস্টার স্যার আপনি না স্যার, আপনি স্যার সেকেন্ড সেমিস্টার নিছেন। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা বলছিলাম আর কি ফার্স্ট সেমিস্টারে, যারা ফার্স্ট সেমিস্টার তাদের নিয়ে পড়ালে একটা ক্লাসে লিমিটে চলে গেছে কনসেপ্ট। এই তাহলে দেখো 1.9999 আর হচ্ছে 2.000 কত 1, দ্যাট মিন্স কত, নিয়ারেস্ট টু। জি স্যার। এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তো এই বলার সময় আমরা বলবো দেখো এখানে আসলে আনসারটা হবে আই ডার কত 6.999999, ঠিক আছে না? না 5, জি স্যার 6.999999 এটা অথবা 6.99 হবে,
হ্যাঁ অথবা 7.00001 অথবা 7.000 01 হ্যাঁ। কারণ এই কনফিউশন দূর করার জন্য ম্যাথমেটিশিয়ান বলছে আমরা কি 6.999 এটা লিখবো না, এটা লিখবো, কাছাকাছি লিখবো, কিন্তু সবাই একমত যে আমরা লেখার সময় লিখবো 7 এখানে, এটা না লিখে এটাও লিখবো না, এটাও লিখবো না, লিখবো কত 7। হ্যাঁ, কিন্তু বলার সময় বলতে যদি এখানে টেন্স টু থাকে ইউ হ্যাভ টু টেল ইট, বলার সময় বলতে হবে নিয়ারেস্ট 7। ইফ x tends to 2 then x plus 5 equal to nearest 7. সাতের কাছাকাছি নিয়ারেস্ট 7 মিন 7 এর কাছাকাছি লিখবো 7 কারণ 6.99 এবং 7.001 এই দুইটা লিখে সময় বেশি যাবে। এই কারণে যখন তুমি এখানে টেন্স টু থাকবে ক্লিয়ারলি লেখা আছে ইউ হ্যাভ টু রাইট 7 বাট ইউ উইল টেল ইট নিয়ারেস্ট 7। এই ক্যালকুলাস হচ্ছে আমেরিকান বইটা, এটা শুধুমাত্র অরিজিনাল প্রিন্টটা পড়ানো হয় আমাদের দেশে। এশিয়ান ওমেন ইউনিভার্সিটি আছে না, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি জি স্যার নাম শুনছো, এশিয়ান ইউনিভার্সিটি, ওখানে ওই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর্টস পড়ুক সায়েন্স পড়ুক যেখানে সবাইকে প্রি ক্যালকুলাস একটা বই আছে, প্রি ক্যালকুলাস ও বইটা একেবারে ডায়াগ্রাম সহ আছে, ঠিক আছে। ও বইটা অনেক ভালো, প্রি ক্যালকুলাস আমেরিকান বই। ওই বইটা এটাই কনসেপ্ট, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফাংশন, এগুলো কনসেপ্ট খুব ভালো করে চিত্র সহ দেওয়া আছে। তো ওখানে স্পষ্ট লেখা আছে এভাবে যে কি আমরা এটা লিখবো কি 7 বাট বলার সময় ইউ মাস্ট টেল ইট নিয়ারেস্ট 7। কথা বুঝতে পারোনি? জি স্যার না লিখবে 7, টেস্ট টু থাকলে তোমাকে বলতে হবে এটা লিখবে 7 বাট বলার সময় বলতে হবে নিয়ারেস্ট 7। কারণ বুঝছো, কিন্তু বলার সময় তোমার নিয়ার 7 বলতে হবে, তার মানে লিখবে 7। লিখতেছি 7 কেন লিখতেছি 7 লিখতেছি এই কারণে যে 6.999 লিখতে পারে অনেকে, আবার 7.001 লিখতে পারে। সবাই দুই পক্ষ একমত হয়ে বললো যে ঠিক আছে আমরা 6.999 লিখবো, 7.001 হলে 7 লিখবো, 7 লিখবো, কিন্তু বলার সময় অবশ্যই বলতে হবে আমরা এটা নিয়ারেস্ট 7, ঠিক আছে। তখন বুঝবে যে সে আসলে এই স্টুডেন্ট লিমিটেড কনসেপ্ট আছে। কিন্তু কখনো যদি জিজ্ঞেস করা হয় লিমিট x টেন্ডস টু 2 মিন্স কত, তোমাকে প্রথম আনসার দিতে হবে x নট ইকুয়াল টু 2। তার মানে বুঝবে যে সে স্টুডেন্ট জানে x মান 2 না, এটা ক্লিয়ার আনসার। লিমিট x টেন্ডস টু মিন্স x নট ইকুয়াল টু 2, তখন বলতে হবে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 বললে তখন তুমি আনসার দিবে ইট ইজ নিয়ারেস্ট টু, দ্যাট মিন্স আইদার 1.99 অর 2.001। আচ্ছা ওদিকে আর যাচ্ছি না, আমরা 10টা বেজে গেছে না স্যার 10:46। আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ব্রেক দিতে হবে আজকে? না স্যার লাগবে না, তোমরা বললে স্যার লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, না লাগলে আমরা একসাথে শেষ করে দিব। 41 তাহলে রেসিডিউ এফ অফ এ লিমিট z স্কয়ার z মাইনাস f z dz। তাহলে আমরা একটা তোমাদেরকে দেখাইছি আমি, ঠিক আছে। এভাবে আমরা বাকি ভালো হইছে। সবাই তো বলছো ব্রেক না দিতে, তোমরা বললে দিব আর কি। কয় মিনিট দিব? বেশিক্ষণ নিতে পারবো না, কারণ আমরা শুরু করছি ডেলিতে আজকে। না নিলে ভালো হয়, যদি নিতে চাও নিতে পারবে। জি তোমরা কি বলো? দিশান নিলে 10 মিনিট ব্রেক নাও, আর না নিলে তোমাদের ইচ্ছা, না নিলেও ভালো। আরো কতক্ষণ করাবেন স্যার? বেশিক্ষণ করালে একটু গ্যাপ দেন। হ্যাঁ 12টা পর্যন্ত করাবো আর কি, আমরা শুরু করছি ডেলিতে না। তাহলে স্যার কারণ একটা সমস্যা আছে। স্যার 10 মিনিট ব্রেক দেন স্যার, একটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে 10 মিনিট ব্রেক দিচ্ছি তাহলে, ঠিক আছে। এই এখন কয়টা বাজে দেখো তো? They obtain or find the poles and residue of fz z square by z minus 1 whole square z plus 2। তো এখানে দেখো আমরা জানি পোলস কেমনে বের করলাম, আমরা মিড টার্ম আগে দেখাইছি। The poles of fz be z plus 2 equal to 0 or z equal to minus 2, এইটা, or z minus 1 whole square equal to 0, z equal to 1 1 1 1 মানে কয়টা পোল? এখানে দুইটা না, তাহলে দ্যাট ইজ এখানে একটা ইজ হবে, ইজ এটা মনে রাখবে, এটা লিখি না এখানে। দ্যাট ইজ z equal to 1 অর্ডার 2, দ্যাট ইজ z equal to 1 অর্ডার হচ্ছে কত 2, দ্যাট ইজ z equal to 1 অর্ডার হচ্ছে কত 2,
ঠিক আছে fz equal to z square by z minus 1 whole square z plus 2 the poles of fz be z plus 2 z equal to minus 2 and z equal to 1 1 that is z equal to 1 order হচ্ছে 2 ওকে তাহলে আমাদের দুইটা পোলস এখানে একটা হচ্ছে -2 একটা হচ্ছে অর্ডার 2 প্রথমে দেখো -2 যেটা পাইছি সেটা একটা দেখাচ্ছি the residue of fz z equal to -2 is এই যে প্রথম যে সূত্রটা আমরা পড়াইছি দেখো এই রেসিডিউ f of a সমান লিমিট দেখা যাচ্ছে এই আমার কথার সাথে শেয়ারিং স্ক্রিন মিল আছে না দেখো ফার্স্ট সূত্র না এটা প্রথম সূত্র না একটু দেখিও আমার কথার সাথে ওই স্ক্রিন শেয়ারিং এর কথাগুলো মিল আছে কিনা হ্যাঁ রেসিডিউ f of a সূত্র হচ্ছে কি লিমিট z টেন্ডস টু a z minus a fz লিমিট রেসিডিউ f of a লিমিট z টেন্ডস টু a z minus a fz এই সূত্রটা আমরা এখানে ইউজ করতেছি প্রথম ধাপে দেখো এর f z minus 2 is limit z tends to minus 2 z plus 2 into fz z plus 2 into কত fz বুঝছো এটা এরপর দেখো z minus 2 is limit z to z plus 2 এটা এই আইল্যান্ডটা আবার লিখছি দেখো z plus 2 টা রাখছি fz এর মান হচ্ছে z স্কয়ার বাই z minus 1 z plus 2 z plus 2 টা ক্যান্সেল z স্কয়ার বাই z minus 1 হ্যাঁ তাহলে এখানে যেটা মান -2 বসালে কত হয় ডাইরেক্ট বসাবো এখানে বসে দেখাবে না ডাইরেক্ট বসালে -2 বসালে -2 স্কয়ার মানে হচ্ছে 4 -2 -1 কত -2 -1 কত হবে -9 3 হবে হ্যাঁ ঠিক আছে -3 হবে এটা -3 হবে 9 কেন লিখছি বলো তো স্যার এটা কি টেস্টিং ছিল জি টেস্টিং ছিল এটা যোগ বিয়োগ তো টেস্টিং রাখছে আর কি যারা ক্লাসে আসবে না বা ক্লাস করবে না ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারবে না এই সব কথা বলে দিলে তো আবার রেকর্ডিং এ তোমরা এটা জেনে যাবে কিছু কথা রেখে দিবি তোমরা জানলো বলবে না আর কি এই দেখো আবার বলছি দেখো এই আমাদের প্রথম সূত্র হচ্ছে রেসিডিউ f of a লিমিট z টেন্ডস টু a এই z minus হচ্ছে এই এটাকে পাশে নিয়ে আসলে z minus হবে না ওই z minus a fz z minus a fz z minus a fz তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতেছি দেখো এই লিমিট z টেন্ডস টু -2 z -2 সে পাশে আসলে z plus 2 into fz z plus 2 fz এর মান হচ্ছে z স্কয়ার বাই z minus 1 z plus 2 z plus 2 ক্যান্সেল z স্কয়ার বাই z minus 1 বসে -2 স্কয়ার হচ্ছে 4 আর -2 বসালে -2 -1 -3 হবে এটা জি স্যার 4 বাই -3 কোশ্চেন এটা দিয়ে এরপরে দেখো এরপরটা হচ্ছে অর দেখে আমাদের সূত্র হচ্ছে এটা এই এনি অর্ডার একটা পড়াইছে না দেখছো অর্ডার এন্ড জি স্যার তো কি দেখো একটু মনোযোগ এ দেন to a is অর্ডার যদি n ফ্যাক্টরিয়াল 3 হলে 3 dn মাইনাস n f ঠিক আছে এই হচ্ছে স্যার হ্যাঁ is হচ্ছে 2 minus 1 factory 2 minus 1 check 2 minus 1 going to fz 1 1 dz1 বসাচ্ছি এখানে জি স্যার Jealous করো। কেন করার জন্য হয়েছে হ্যাঁ অর্ডার 3 1 1 না বলে 3 স্কয়ার বাই z প্লাস
উপরে এটা এটা ইউ বাই ভি এটা হ্যাশটি দেখো সেটা শেষ করা হবে মাইনাস জেড স্যার ইউ 2 জেড স্কোয়ার তাহলে দেন 1 স্কোয়ার কত হ্যাঁ সব কত পাঁচজন আছে কিন্তু স্যার অ্যাবসেন্ট স্যার। কথা বোঝা নাই যে এটাই নাই তোমাদের স্বাধীনতা আছে স্যার তারপর সমস্যা নাই তো মিলবে না স্যার আপনি কি মনে করেন তাহলে স্যার স্যার ওই যে অপকারিতা বা 392 হচ্ছে যারা পড়বে তারা পড়াও না স্যার আগে পড়াইতেন স্যার 5 সেমিস্টার বল পরে এর পাঠালে ক্লাসরুমে পাঠাতে হবে স্মার্ট হতো আইডি নাম্বার তো জি স্যার আমি আইডি মানে
জি স্যার পিডিএফটা তো স্যার এটা ইমেজ। হ্যাঁ ঠিক আছে। একটু দেখাই। তাহলে গিভেন বলছো প্রথমে। এটা আমরা মিড টাইমে পড়াই। The function is then এটা এটা একটা ফ্যাক্ট। হচ্ছে কি এটা দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ জি স্যার। তো আমরা এই ম্যাথটা একবার করার পর জি স্যার। ইউ
জি এরপর স্যার। জহুল জেড কিউব বাই জেড মাইনাস যেটা প্রশ্নে বলে নাই। না স্যার। বোরিং লাগবে, বোরিং। হ্যাঁ, আমি খুব আস্তে আস্তে পড়া। রেসিডিউ, হ্যাঁ যেটা নিয়ম। ঠিক আছে। অর্ডার 3 সি। হোল পাওয়ার 4of any order, simple আমাকে যেখানে ফুল
তাহলে এফ আমাদের এই সূত্র রিপ্লেস করে টি মাইনাস টি মানে ওয়ান মাইনাস টি ফর্মে নিয়ে এটা ছোট করে লিখছে মাইনাস মাইনাস এখানে এই পাশে এটা টি40 এটাকে বললে প্লাস টি স্কয়ার করছি কি আমি কি এটা গুলো লিখছি এটা তো অনেক বড় হয়ে গেছে স্যার, এটা তো অনেক বড় হয়ে যাবে স্যার। প্রত্যেকটা ট্রাম গেছে, ওটা প্রত্যেকটা ট্রাম দিয়ে গুণ করতে হবে স্যার। বড় হবে না বড় হবে না 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 কোন করতে হয় বড় হবে না আমি বলি কি করবে একটা টেকনিক আছে টেকনিকটা আমি বলবো পরে এখন না আগে এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে এখানে 4টা হবে টি দিয়ে গুণ করলে 4টা হবে 4 4 কত 12টা স্যার টেস্ট কেট দিয়ে গেলে আবার 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 হবে স্যার 8 একটা 2 3 4 5টা 6টা হয়ে যাবে। আচ্ছা না 1 দিয়ে গুণ করলে আসবে এখানে 5টা 5টা টি দিয়ে গুণ করলে আসবে 5টা টেস্ট কেট দিয়ে গেলে আবার 5টা, টি দিয়ে গেলে 5টা, হ্যাঁ কোড দিয়ে গেলে 5টা সাইড টি4 হবে, দিয়ে গেলে কত হবে 25টা হয়ে যাবে স্যার। কয়টা হবে 20টা টোটাল 25টা হয়ে যাবে স্যার। হ্যাঁ 25টা ঠিক আছে 25টা হবে ঠিক আছে হ্যাঁ আমি কয়টা লিখছি দেখো তো এখানে আমি কয়টা লিখছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা মতো লিখছি স্যার। 16টা লিখছেন? জি কয়টা লিখছি 16টা। কয়টা গন্ধ পাচ্ছি না আমরা স্যার 16টা 16টা স্যার, স্যার 16টা।
আচ্ছা সবাই গণক না গণনা করুক সবাই। এখনো পারতেছি না কয়টা? স্যার 16টা। 4 12 18 20টা না 24টা। তুমি আর বলো 16টা যে বলছে আর বলবে না, দেখি বাকিটা বলো, বাকিটা বলো। কয়টা লিখছে এখানে? পারতেছ না এখানে? এই যে আমি যে কাজটা দেখাচ্ছি এখানে 11টা আসতেছে, আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি, দেখো এটা এখানেও আছে না, এখানে টার্ম এখান থেকে শুরু হয়ে এইটা পর্যন্ত এখানে একটা আছে, এখানে একটা আছে। ষোলোটা স্যার। 16টা বুঝছো কি না? কিন্তু টেকনিকটা বলি, আমরা কোন কোন টার্মগুলো এখানে রাখবো সেটা বলি আগে। আমার দরকার কি সূত্র হচ্ছে 1/t এর কোএফিসিয়েন্ট। কি দরকার? 1/t এর কোএফিসিয়েন্ট। 1/t এর কোএফিসিয়েন্ট। একটু মনোযোগ শুনবে, তোমরা বড় হয়েছে তো বুঝবে। 1/t4 দিয়ে গুণ করলে কোথায় 1/t পাওয়া যাবে বলো তো? 1/t4 দিয়ে কিউব কে গুণ করলে স্যার, কিউব কে গুণ করলে টি কিউবকে, তাহলে এখানে এখানে গুণ করার সময় যেখানে টি কিউব থাকবে সেটা আমরা রাখবো। এখানে সবগুলো টার্ম লেখার দরকার নেই, 1 দিয়ে গুণ করবো, যেখানে টি কিউব পাবো সেটা রাখবো। মনোযোগ শোনো এটা, ঠিক আছে? আর না বুঝলে 25টা সব লিখবে, কোনো সমস্যা নাই। যদি বুঝে থাকো, কনসেপ্ট ভালো থাকে, টাইম রাখলে তো যদি না বুঝে, টেকনিকটা না বুঝতে পারলে তাহলে টাইমটা দিতে হবে, কোনো একটা কাজটা করতে হবে। টাইম দিবে, ব্রেন কম খরচ করবে, আর ব্রেন ভালো খরচ করলে টাইম কম দিতে হবে, এটা তো স্বাভাবিক কথা। বুঝতে পারোনি? যারা ব্রেন বেশি খরচ করবে তাদের টাইম কম লাগবে, ঠিক না? যেমন যারা বাসায় বেশি প্র্যাকটিস করবে, অফলাইনের কথা বলছি, যারা বেশি প্র্যাকটিস করবে, অফলাইন হোক আর অনলাইন হোক, যারা বাসায় বেশি প্র্যাকটিস করবে পরীক্ষা হলে লিখতে তার বেশি টাইম লাগে। ফলে একটা লাইন লেখার পর ভুলে যায়, আবার করে আবার কাটে, আবার করে আবার কাটে, এরকম। এটা তো স্বাভাবিক। সময় করা বেশি দিতে হবে। বাসায় বেশি সময় দিলে পরীক্ষা হলে কম টাইম লাগবে, আর বাসায় কম সময় দিলে পরীক্ষা হলে টাইম বেশি লাগবে। একটা অঙ্ক করতে 3-4 বার কাটতে হবে। আমার কাটা কি বুঝতেছ? ঠিক আছে না আমার কথা? সময় বেশি দিতে হবে তো। বুঝতে পারোনি? জি স্যার। হ্যাঁ, তাহলে এইরকম একটা কথার প্রসঙ্গ আসছে তো, তাই তোমাদেরকে বলছি। একটা হিস্ট্রি আছে, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এক ভদ্রলোকের 2টা ছেলে আছে, বুঝছো? 2 ছেলে খুব পড়াশোনা করে, একটা ছেলে কম পড়াশোনা করে, একটা ছেলে বেশি পড়াশোনা। যে বেশি পড়াশোনা সে রেজাল্ট ভালো করছে, সময় দিয়েছে অনেক বেশি পড়াশোনার কাজে। আর একজন জমজ, দুইজনেই কম সময় দিয়েছে, রেজাল্ট বেশি ভালো করে নাই। বুঝতে পারোনি? পড়ালেখায় কম সময় নিয়েছে, এখন দুইজনেই জব করতেছে। যে বেশি পড়াশোনা করছে, রেজাল্ট ভালো করছে, তার জব এমন ভাবে পাইছে তাকে সময়, ওই জবে বেশি সময় দিতে হয় না। আর যে কম সময় দিয়েছে সে জব পাইছে ওরকম, যার রেজাল্ট খারাপ, তাকে 9টা থেকে 5টা 6টা 7টা 8টা পর্যন্ত ডিউটি করতে হয়। তো তারা বেশি বলে যে দেখো এখন বুঝো, ওই আমার এই ছেলেটা দুপুরে কখনো 2টায় চলে আসে, কখনো 3টায় চলে, আর তুমি সব সময় সন্ধ্যা 7টার পর আসো, 8টার পর আসো। কেন? তোমার জব যেরকম, পড়াশোনা যে কম করছো, এখন সময় বেশি দিতে হচ্ছে। আগে যে বাসায় সময় বেশি দিয়ে পড়াশোনায়, এখন সময় কম দিতে হতো। স্যালারিটা বললাম না আর কি, আর একটা বেনিফিট আছে, যে বেশি সময় দিচ্ছে ভালো জব পাইছে সে কি করবে, এরকম। ঠিক আছে না? বুঝতে পারোনি? এটা তোমরা জানো, তাও বললাম আর কি একটু। এখন দেখো এখানে টেকনিকটা হচ্ছে কি, 1/t4 দিয়ে আর 3/t স্কোয়ার দিয়ে গুণ করলে কোথায় 1/t পাবো দেখি বলো তো? হ্যাঁ, টি স্কোয়ারে। তাহলে টি স্কোয়ার যেখানে পাবে সেই টার্মগুলো লিখবে, আর বাকিগুলো লিখবো না। আমি এখানে বেশি লিখছি, তাও আমি এখানে 16টা লেখার দরকার নেই, তো আমি লিখছি আর কি। এরপর 3/t স্কোয়ার করলে কোথায় 1/t পাবো? শুধু টি, শুধু টি যেখানে যেখানে টি থাকবে সেটা লিখবে। আর 1/t দিয়ে গুণ করলে 1/t দিয়ে গুণ করলে কোথায় টি পাবো? 1/t পাবো। 1 আর কনস্ট্যান্ট গুলাতে, হ্যাঁ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে হ্যাঁ, সেই কনসেপ্টটা মাথায় রেখে বাসা আজকে গুণ করবে এটা। হ্যাঁ, টি স্কোয়ার গুণ দিয়ে গুণ করলে টি স্কোয়ার আর টি কাটা হয়ে টি হয়ে যাবে না? টি হয়ে যাবে। এটা 1/t থাকলো, 1/t থাকলো না তো। হ্যাঁ, ঠিক আছে। এই কারণে এই কনসেপ্টটা কাজে লাগে। আজকে আমরা এই ম্যাথটা নিজেরা
এদিকে না তাকিয়ে নিজেরা করব। এরপর হচ্ছে গুণ করলাম, করার পর এই দেখো এখানে 1/T4 এর সাথে 1 গুণ করলে কি হবে 1/T4, ওটা লেখার দরকার নাই, আছে নাই? তাহলে আমরা ওই যে 1/T যেগুলো আছে ওগুলো লিখলাম 1/T 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 1/T। তাহলে 1/T টা কমন নিলাম, এখানে 1/T টা লেখা হয়নি, এটা লিখতে হবে কিন্তু 1/T এখানে নাই, 1/T এখানে নাই, এটা লিখতে হবে এই লাইনে। জি স্যার। হ্যাঁ, অবশ্যই লিখতে হবে এখানে 1/T টা কমন নিচ্ছি। কমন। তাহলে কি থাকবে 15/8 প্লাস 21/4 প্লাস 9/2 প্লাস 1। এখানে 1, এখানে 9/2, এখানে 21/4, এখানে 15/8। সো যখন এখানে লিখবে কোএফিসিয়েন্ট অফ 1/T, তখন আর 1/T টা এখানে লিখতে হবে না, এই লাইনে লিখতে হবে না। কোএফিসিয়েন্ট যখন লিখবো তখন আর 1/T এখানে কিন্তু 1/T লিখতে হবে। আমি আবার বলছি এখানে 1/T লিখতে হবে। পরবর্তীতে আমি তো ইমেজগুলো তোমাদেরকে দিব, বলবো স্যার আপনার ইমেজে নাই তাই আমরা লিখি না, এই কথা বললে হবে না। কেউ রেকর্ডিং করে রাখলে আমার কথাটা ক্লিয়ার বলে দিচ্ছি, কেউ যদি এখানে 1/T না লিখে হবে না। যদি কেউ বলে স্যার আপনার ইমেজে নাই তাই লিখি না, এই কথা বললেও হবে না, ঠিক আছে? নাম্বার তো পাবে স্যার 0। জি, নাম্বার তো পাবে স্যার 0। তাহলে কোএফিসিয়েন্ট অফ 1/T, এটা শুনে এটা নাম্বার না, এটা একটা নাম্বার তো, জি স্যার। এটা কি নাম্বার না বলতে পারবে? না স্যার। হ্যাঁ, না জিরো ভ্যালু আছে, স্যার ডিজিটাল তো পুরো চলেই স্যার, 0 দিয়ে 0 আর 1 দিয়ে। 0 আর 1 দিয়ে। হ্যাঁ আচ্ছা, ওদিকে না যাচ্ছি। এই পৃথিবী চলতেছে 0 আর 1 দিয়ে। 1 মানে পৃথিবী সৃষ্টি হয়েছে, 0 মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, এটাই 10। ওই যারা আমরা মুসলিম যারা, তার মিরাকল অফ কোরআন একটা টপিক আছে, মিরাকল অফ কোরআন, ওখানে পড়লে বুঝতে পারবে। আচ্ছা দেখো কোএফিসিয়েন্ট অফ 1/T, তাহলে 1/, এটা আমরা লসাগু নিব, এই লসাগুটা তোমার জন্য রেখে দিয়েছি, আমি আনসারটা লিখে দিয়েছি 1/16 8 4 2 1। ওই ক্লাস স্যার স্যার লসাগু না দেখাইতে হবে স্যার, ডাইরেক্ট স্যার ক্যালকুলেটর যোগ করে দিলে হবে না? না স্যার, জি, দর্শক কেমনে যোগ করতে হবে? ডাইরেক্ট কেমনে যোগ করবে তুমি এটা করে? আমি বলি ক্লাস 2 তে পড়ছ না, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই লসাগু 16 8 দুগুণ 16 15 দুগুণ 30 যোগ 7 4 16 4 21 কত 84 প্লাস 8 দুগুণ 16 8 9 72। এই নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে মনে করো, মনে মনে একটা 1 আছে, বলেনি আমরা 1 একটা নিচে 1 আছে, 1 16 কে 16 16 কে 16 সব যোগ করবে 1/2 দিয়ে গুণ করবে 101/16 পাবে। তো এটা তো ঠিক আছে না? কেউ বলে না না, ঠিক আছে না, তোমরা তো কেউ বলে না স্যার লসাগু 16 হবে না, কেউ বলে না, দেখছো লসাগু হবে 8, 8 4 2 এর এলসিএম হবে 8, কেউ বলো না। স্যার 8 এর সাথে 2 গুণ করলে 16 হবে। আমি তো গুণ করার কথা বলি নাই তো, আমি বলছি লসাগু হবে 16, তোমরা জি স্যার বলছো সবাই, না ঠিক না, 16 লসাগু হবে না, লসাগু হবে 8। স্যার এরপরে আমি আবার যেটা বলছি, ব্র্যাকেটে বাইরে 2 দ্বিগুণ। স্যার আমরা স্যার 2 দিয়েছে আমি সবগুলো তো বলছি 8 4 2 এর স্যার লসাগু তো 16 বলছো। স্যার আমরা স্যার ডিনোমিনেটরে স্যার যে 2টা আছে ওই 2 দিয়ে স্যার বাকি সব ডিনোমিনেটরে গুণ করেছি, এই জন্য স্যার 16 নিয়েছি। আচ্ছা গুণ করো, এখন লজিক কাটালে হবে না তো, আমি তো বলছি যে 8 4 2 এর লসাগু কত এটা বলছি, আমি বলছি 16, এখন লজিক কাটালে হবে, আমরা এটা গুণ করে 16 বানাচ্ছি, তারপর 16 লসাগু নিচ্ছি, ওটা ঠিক আছে, সবকিছু হবে, লজিক দিয়ে করলে সবকিছু হবে, কিন্তু আমি বলছি 8 4 2 এর লসাগু কত হবে, নিচে কিছু না, মানে 1 আছে মনে করো, এটা বলছি না, তাহলে লসাগু হবে 8। আমি একসাথে আনসারটা লিখে দিই স্যার কি, ঠিক আছে? এখন আনসার ঠিক আছে না কারেক্ট আছে এখন বলবো না, এটা তোমরা করো তারপর বলবো। জি স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে এখন বলবো না, স্যার ঠিক আছে স্যার 100%। নেক্সট, ঠিক আছে এখন আমাদের নেক্সট টপিকস অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, তারপর কথা বলবো। হ্যাঁ কি ঠিক নাই? করে দেখো না, এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, করে দেখো। স্যার ঠিক আছে স্যার আনসারটা। তোমাদের মধ্যে একটা ইউনিটি আছে, অ্যাটেন্ডেন্স নিলে তার হাতে যে কয়জন চলে আসে, তোমরা তাদের গ্রুপে বলে দেয় স্যার অ্যাটেন্ডেন্স নিচ্ছি। জি স্যার, সবাই বলে স্যার আমাদের মধ্যে ইউনিটি ভালো। ইউনিটি ভালো হলে ক্লাসে আনার ইউনিটিটা করো না স্যার, সবাই আমরা ক্লাসে প্রেজেন্ট থাকবো, স্যার সব কথা শুনবো, সবগুলো ভালো করে বুঝবো, কাজে আসবে, এই ইউনিটিটা করো না, ওইটা করলে না বেশি ভালো হবে, যেটা উপকার আসবে সেটা বললে তো ভালো। জি স্যার, আমরা চেষ্টা করছি স্যার, আমাদের চেষ্টা চলে আসছে। নেক্সট থেকে একটা 5-6 নিতে হবে অ্যাটেন্ডেন্স, তাহলে আরো ভালো হবে। আমরা 3 নিচ্ছি তো, নেক্সট থেকে 5-6 নিলে আরো একটু ভালো হবে আর কি। 41, ইয়েস স্যার, 42, ইয়েস স্যার, 44,
44, 48, Yes, sir. 44. 44, 48, 48, Moin. ইয়েস স্যার স্যার হ্যাঁ, আছে তুমি তো হ্যাঁ আসো তো, ঠিক আছে, ভালো। আগের দুইটা ক্লাসে আসো নাই আর কি, অনেক স্যার মিস আমি করছো। তো জানতাম না স্যার আসলে ক্লাস হচ্ছে এটা কেন? স্যার আমার এই রুটিনটা নিয়ে একটু ঝামেলায় ছিলাম স্যার মানে ক্লাস পরীক্ষার আচ্ছা। পরে থেকে আচ্ছা, 50, Yes, sir. 49 স্যার 51, 49 কই? 49 আছে? আছে স্যার। আচ্ছা, 49 আছে, হ্যাঁ। 51, Yes, sir. 52, নাই, 53, Yes, sir. 54, Yes, sir. 62, Yes, sir. আছে স্যার। 67, Yes, sir. 68, 68, 68, নাই। তোমরা শুনছো 68 যে ডাকছি? 69, Yes, sir. 70, Yes, sir. 71, Yes, sir. 71. 71, হ্যাঁ। 72, 72, ইয়েস স্যার নাই। এতক্ষণ পরে স্যার 74, আপনার মেইল একটা স্যার এতক্ষণ পরে আসছে স্যার। কোনটা? স্যার আপনি স্যার একটা মেইল দিয়েছেন যে স্যার তিনজনকে রাকেশ, জামিল, আনুক হওয়ার, হ্যাঁ, তো ওটা স্যার এতক্ষণ পরে আসছে স্যার। এতক্ষণ পরে নেটওয়ার্ক সমস্যা নাকি? জি স্যার, আমার এখন স্যার মেইল একটা আসছে স্যার আপনার ওখান থেকে, ওই ম্যাথমেটিক্স যেটা বলছিলেন স্যার। ওটা কোন? জি স্যার, হ্যাঁ, ওটা থেকে না? জি স্যার, ওটা এখানে একটা আসছে, ওই যে mathematics.triple@gmail.com একটা স্যার লিঙ্ক আসছে স্যার, কি স্যার হ্যাঁ, ওই ঠিক আসছে আছে। ক্লাসের লিঙ্ক। আচ্ছা, এখন আসছে যে না? জি স্যার। আচ্ছা, দেখি বলো তো, 74 এর পরে হচ্ছে কি 70, এটা ওটা টাইম কতক্ষণ দেখাচ্ছে দেখো তো, এখন আসছে তো, কিন্তু টাইম কখন দেখাচ্ছে দেখো তো, টাইম ডোমেইনটা কত? স্যার 11টা স্যার, এখন আসছে স্যার, আমার এখানে দেখাচ্ছে টাইম। এখানে তো 9:40 লেখা আছে। স্যার আমার এখানে স্যার 11:36 দেখাচ্ছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, জানি না কি সমস্যা। আচ্ছা, দেখো 74, Yes, sir. 74. 77, 76, 76, sir. 78, Sir, I দুইটা দিতে পারি না স্যার এর আগে। 78, 78, Yes, sir. Yes, sir. 78, sir. 78, হ্যাঁ। 78 দিছো, 79, Sir, 68 sir. The network buffering করার কারণে দিতে পারি না স্যার। 68, 68 টা অনেকবার ডাকছি। 80, জি স্যার। 81, Yes, sir. 88, Yes, sir. না, Sir, ঠিক 88. আছে। জি স্যার। ওই নাম কি? Sir, আব্দুল্লাহ সুবাইল স্যার। হ্যাঁ, ঠিক আছে। 89, আসসালামু আলাইকুম স্যার। আপনি স্যার। এরপর হচ্ছে কি 1 মিনিট অপেক্ষা করছি আজকে, জানো? জি স্যার, 9:40 শুরু কথা না বলার জন্য। ক্লাস হবে আমরা কিভাবে? 9:40 না, 9:44 শুরু করছি। কেন? শুধুমাত্র যে মেইল একটা সমস্যা হচ্ছে, এটা আমি আজকে টেস্ট করে দেখলাম, আসলে মেইল ঝামেলা করছে। করার কারণে আমি ক্লাসে বসেছিলাম 9টার আগে থেকে, কিন্তু কেউ না আসাতে আমি সিআর কে ফোন দিয়ে জিজ্ঞেস কি প্রবলেম স্যার, আমরা লিংক পাইনি। এই কারণে এখানে আমরা 44 মিনিটস অনেকক্ষণ ওয়েট করছি। স্যার আমি স্যার তুমি যদি থেকে স্যার মেল কপি করে আসছি স্যার, আমার মেল আসছে 10:30টার দিকে স্যার, অনেক লেট স্যার এটা।
লাস্টের ওমেনটা তো তাড়াতাড়ি গেছে। স্যার আমি পাইছি স্যার 9:40 দিকে। আমার স্যার 10টার দিকে পাইছি স্যার। প্রথম দুইটা তো অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, লাস্টে আসছি স্যার, লাস্টে So আমারটা স্যার আরেকজন থেকে কপি করে স্যার এখানে লিংক পেস্ট করে। স্যার আমাদের তো স্যার ক্লাসরুম গুলো হয়েছে স্যার, আমাদের লিংক গুলো স্যার ক্লাসরুমে দিলে মনে হয় স্যার আরো ভালো হয়। তুমি সবাই দেখবে? জি স্যার Yes, সবাই sir. দেখবে স্যার, জি স্যার, সবাই দেখবে। তাহলে তো ভালো। স্যার, যারা যারা স্যার ক্লাসরুমে এটা স্যার সবাই দেখবে স্যার, কিন্তু এবং স্যার class- আরেকজন এবং তো সবার কাছে নোটিশও যাবে। ঠিক আছে না? জি স্যার, স্যার T1/T এর মানটা বের করছি স্যার 101/16। কত আছে? কত আছে? স্যার 101/16। 101/60 কি আনসার ঠিক আছে? জি স্যার। স্যার ও লাস্টে স্যার 1 এর সাথে হাফটা গুণ করে না, এই জন্য স্যার ও শুধু লাস্ট 1 রেখে দিছে। সবাই একটু ভালো করে দেখো তো, যোগটা করে দেখো সবাই, শুধু যোগটা করো। তানবীর, তুমি লাস্ট 1 এর সাথে হাফটা সবগুলোর সাথে গুণ করছো, 1 এর সাথে গুণ করলে এটা 1 কেমনে থাকে, ওটা শুধু হাফ না থাকে, তুমি ওটা হাফ করো। কি পাইছো সবাই? কত আছে? স্যার আনসার ঠিক আছে স্যার। আনসার তো ঠিক আছে কিনা এখন বলবে না, এখন কেন বলছো আনসার ঠিক আছে? সবাই করুক না, আনসার ঠিক নাও থাকতে পারে, আনসার ঠিক নাও থাকতে পারে, তোমরা আগে করে দেখো। করো না ভালো করে, তাহলে বুঝতে পারবে। একটা ছোট একটা থিওরেম আছে, এটা একটু পড়াই শেষ করে দিচ্ছি, সময় বেশ করে নাই তো। ঠিক আছে, ছোট একটা থিওরেম আছে, দেখো। প্রোব রেসিডিউ থিওরেম, স্টেট এন্ড প্রোব রেসিডিউ থিওরেম, স্টেট এন্ড প্রোব রেসিডিউ দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে? দেখো, স্টেট এন্ড প্রোব রেসিডিউ থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে ইফ এফজেড ইজ অ্যানালাইটিক অন এ ক্লোজড কার্ভ। সি দেখো এখানে বলেছে ক্লোজড কার্ভ, তার মানে এটা হচ্ছে ক্লোজড। এখন এই সি থাকলে ওই যে কেজন জিজ্ঞেস করছেন স্যার সি থাকলে অংশ ক্লোজড হয়, এখন এটা ক্লোজড কার্ভ। জি স্যার 41 বুঝতেছো? বলে দিছে কোশ্চেনে, মানে এটা থাকলো ক্লোজ কার্ভ, না থাক, হ্যাঁ এটা থাকলো ক্লোজ কার্ভ, এখন না থাকলো ক্লোজ কার্ভ, যেটা বলেছে ক্লোজ কার্ভ সি within simple poles in C, then indication of C fz digit equal to 2 phi I sum of residue within C. Indication of fz digit equal to 2 phi I sum of residue within C. এটা আমি প্রুভ করতেছি, দেখো। লেটস দেখো এখানে এটা হচ্ছে গ্রেড সার্কেল, এর ভিতরে সিম্পল পোল আছে অনেক, C1 C2 C3 ডট Cn পর্যন্ত। পুরোটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে C1 C2 C3 ইত্যাদি। C1 এর সেন্টার হচ্ছে A1, C2 এর সেন্টার A2, C3 এর সেন্টার হচ্ছে A3, এরপর Cn এর সেন্টার হচ্ছে AN। ঠিক আছে না? হ্যালো, জি স্যার। বুঝতেছো? হ্যাঁ স্যার বুঝতেছি কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা যখন সবগুলো কি করব, যোগ করব। ঠিক আছে, সবগুলো অ্যাড করতেছি, অ্যাড বুঝলো তো সব? জি স্যার। হ্যাঁ, আমরা যখন সবগুলো কি করব, অ্যাড করব। সবগুলো অ্যাড করতেছি, তাহলে কি হবে দেখি বলো তো? অ্যাড করলে ইন্টিগ্রেশন হবে। ইন্ডিকেশন অফ সি এফ জেড, হ্যাঁ C1 fz dz plus C2 fz dz plus dot dot Cn fz dz। তো আমরা জানি, আমরা এখানে কি স্যার বলছে স্যার গ্রেড সার্কেলটা সমান স্যার বাকি সার্কেলগুলো সামেশন,
Yes, হ্যাঁ এটা let C1 C2 Cn আর small circle with center A1 A2 N and they are ready এর মানে হচ্ছে radius আর so small they are enclosed inside দেখো in circle C এই বড় সার্কেল সবগুলো এনক্লোজ এখানে আরো অনেক আছে আমরা তো C1 ডট ডট ডি মানে হচ্ছে কিন্তু সব আছে এমন ভাবে আছে সবগুলো হচ্ছে পুরোটা সবগুলো যোগ করলে গ্রেড সার্কেলটা সমান হবে জি স্যার তখন স্যার ঠিক আছে এখানে ডট মানে অনেক আছে ডট ডট C1 C2 C3 Cn মানে হচ্ছে সবগুলা হ্যাঁ তাহলে আমরা মিড টার্ম আগে পড়ছি যে থিওরেমটা পড়ছি 2 phi i রেসিডিউ fz dz 2 phi i রেসিডিউ এটার জন্য হচ্ছে fz dz 2 phi i রেসিডিউ fz dz মনে আছে C1 fz dz এর 2 phi i রেসিডিউ fz dz আজকে পড়েছি একটু আগে এই দেখো হ্যাঁ 1 হ্যাঁ ds আর এখানে হচ্ছে কি 2 phi i রেসিডিউ fz dz হ্যাঁ 2 phi i এটা ঠিক আছে বুঝছো এই গুণ করলে কি হবে দেখো তো গুণ করে দাও তো এটা জি স্যার 2 2 phi phi i f of a equal to এটা জি স্যার ঠিক আছে 2 phi f of a ফাংশন f of a integration fz dz হ্যাঁ তাহলে দেখো সবগুলো থেকে 2 phi এটা কমন নিয়েছি তাহলে কি হবে রেসিডিউ fz dz প্লাস রেসিডিউ fz dz প্লাস রেসিডিউ fz সংক্ষেপে এটাকে লেখা যায় সাম অফ রেসিডিউ fz উইদিন c সবগুলো সাম আর কি 2 phi এটা কমন নিয়েছি তাহলে রেসিডিউ fz dz প্লাস রেসিডিউ fz dz প্লাস রেসিডিউ fz মিন্স সাম অফ রেসিডিউ fz উইদিন c ওইটাই থিওরেম প্রুফ ক্লিয়ার স্যার এটাই সহজ আছে এটাই প্রুফ হ্যাঁ এটা সিম্পল এরপর এই রিলেট একটা ম্যাথ দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আজকাল দেখাবো না শুধু একটা ম্যাথ ছোট ম্যাথ এটা পারবে এই ম্যাথটা দেখে আর দেখাবো না দেখো ইউজিং রেসিড থিওরেম টু এভালুয়েট দ্য ফলোইং integration of z 2 minus z 1 plus z dz where c is the circle z equal to 1 এরকম ম্যাথ আগেও দেখাইছি z equal to 1 means radius হচ্ছে 1 radius কত 1 হ্যাঁ তাহলে 1 plus z divided by z into 2 minus z নিচে যেটা 0 আছে এটা 0 না এটা কি c এটা কি 0টা কি স্যার ভেরি গুড c এটা 0 না কিন্তু দেখিও c এটা c হ্যাঁ so here poles are given by z equal to 0 2 minus z equal to 0 z equal to 2 লিখে দিছি but z equal to 2 is not accepted only z equal to 0 is accepted কেন মনে আছে কারো যেটা মান 1 পর্যন্ত আছে স্যার এইজন্য আর কি স্যার 2 মাইনাস আর 1 কো বার কাম করে যাচ্ছে হ্যাঁ যেটা রেডিয়াস 1 হ্যাঁ যেটা রেডিয়াস 1 এর স্মলার যেগুলো সেগুলো ইনসাইড আর টুটা হচ্ছে আউটসাইড বলে এটা অ্যাকসেপ্টেড না যেটা মিড টার্ম আগে পড়ানো হয়েছে মনে আছে হ্যাঁ তাহলে এখন z equal to 0 সিম্পল পোল ইজ লিমিট z টেন্ডস টু 0 z মানে 0 fz যেটা একটু আগে দেখাইছি ম্যাথ তাহলে z fz মান 1 plus z by z into 2 minus z কাটা যেটা মান 0 বসালে কত হবে 1 plus 0 by 2 মানে 0 কত হয় স্যার 2 স্যার উপরে হবে স্যার 1 নিচে হবে 2 1 2 হবে 2 তাহলে হ্যাঁ এটা একই লাইন আমরা লিখছি এখানে বাই রেসিডিউ থিওরেম স্যার রিজন কি বলছে ইন্টিগ্রেশন অফ c 1 plus z by z হ্যাঁ বুঝি নাই হ্যাঁ জি স্যার ঠিক আছে স্যার এটা তোমার আইডি নাম্বার বলো না আইডি নাম্বার বলে জিজ্ঞেস করো না কি স্যার 51 স্যার সাপোর্শন হলো স্যার 51 বলো যেটা গুলো টু কেন হয়নি যেটা গুলো টু ইজ নট অ্যাকসেপ্টেড কেন এটা অ্যাকসেপ্টেড হয়নি দেখো আমাদের কোশ্চেনে দেয়া আছে যেটা গুলো কত 1 দেখো সি ইজ দ্য সার্কেল যেটা গুলো 1 আছে না অ্যাবসলিউট ভ্যালু মডুলার যেটা গুলো 1 আছে না জি স্যার তাহলে 1 মানে হচ্ছে ইট ইজ এ সার্কেল রেডিয়াস 1 মানে হচ্ছে কি যেগুলা 1 এর ইনসাইডে আছে আমি চিত্র এঁকে দেখাচ্ছি আবার এটা আগে বলছিলাম আবার বলতেছি দেখো এই এটা মনে করো 1 দেখা যাচ্ছে 51 স্যার দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে হচ্ছে কি আমাদের রেডিয়াস 1 এটা হচ্ছে রেডিয়াস 1 ঠিক আছে যদি রেডিয়াস 1 এর চেয়ে বড় হয় তাহলে এটা ইজ নট অ্যাকসেপ্টেড এটা হচ্ছে রেডিয়াস 1 এর চেয়ে বড় হলে এটা কি হবে না অ্যাকসেপ্টেড হবে না ঠিক আছে না এটা হচ্ছে 1 তাহলে 2টা হচ্ছে কি 1 এর চেয়ে বড় না ছোট বড় স্যার বড় তাই এই কারণে অ্যাকসেপ্টেড না আচ্ছা ক্লিয়ার জি স্যার বুঝছো তাহলে রেসিডিউ থিওরেম কি বলছে দেখো
রেসিডিউ বলছে 2 ইনটু সাম অফ রেসিডিউ। সাম অফ রেসিডিউ মানে হচ্ছে রেসিডিউ একাধিক পাই সবগুলো সাম করব। এখানে পাইছি একটা পাইলে আর সাম করতে হবে না। আমি সূত্রটা লিখছি, সাম অফ রেসিডিউ ইনসাইড দ্য পোল সি, তাহলে 2 সাম অফ রেসিডিউ মানে আছে একটা হাফ। দেখো 5 যোগ করো, তাহলে যোগ করা যাবে। 5 যোগ করলে কত হবে? 5ই হবে, কারণ একটা নাম্বার। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? হাফ 2 and 5i। কথা বুঝতে পারোনি? জি স্যার বুঝছি। মানে সাম কখন হবে? যদি একাধিক রেসিডিউ থাকে, যেমন এরপরে ম্যাথে আমি এটা দেখাচ্ছি না, রেসিডিউ একাধিক এটা দেখাচ্ছি, বাকিগুলো সব আগের মতো। এখানে একটা 2 পাইছি আর একটা পাইছি, যেহেতু টাইম নাই তো একটা 2 পাইছি আর একটা হচ্ছে কি -1 পাইছি, তাহলে যোগ করলে কত হবে? 2 প্লাস -1। ওই সাম বলছো তো, 2 প্লাস -1, 2 -1 কত? 1, 2 কথা ক্লিয়ার? জি স্যার। বুঝো নাই, সংক্ষেপে বলছি তো, বুঝে নাই। এখানে পোলস কয়টা? এখানে 3টা। 0 1 2, 3/2 মানে কত? 1/1.5। 2টা বাদ 1.5। যাবে। 2টা বাদ 1.5 হলে 2টা বাদ যাবে। হ্যাঁ 0 and 1 accepted, 2টা accepted না, 2টা বাদ যাবে। ঠিক আছে, এই here 2 is not accepted, 0 and 1 is accepted। তাহলে 0 এর জন্য একটা বের করছি ওই আগের মতো, z মানে 0, z মানে 0 হচ্ছে 4/2 মানে 2 পাইছি, z গুলো 1 এর জন্য একটা পাইছি, তাহলে এটা মান বসাইছি, মান বসিয়ে কত পাইছি দেখো। এখানে একটু মনে রাখবে ভালো করে, z গুলো 1 1 কাটা, এই দেখো এখানে 1 - 1 কিন্তু -1 হয়ে গেছে। এটা স্যার ইনফিনিটি হবে স্যার। টেস্টিং, এটা অ্যাভয়েড করতে চাইছিলাম, ইনফিনিটি হবে না এটা। আমি এখানে দেখো z - কাটা গেলে z ইনটু z - 2 হবে না? আচ্ছা হবে না? স্যার। আমি z - 2টাকে ইচ্ছে করে 1 বসালে 1 - 2 হবে, এটা 1 - 2, এটা 1 - 2, এরকম করে সব বলে দিচ্ছি। এটা 1 - কত? 2, 1 - 2 কত? স্যার আর স্যার এটা স্যার 1 - 2 -1 কেন স্যার? that 1 - 1 হচ্ছে কেন স্যার? 1 - 1 হবে না স্যার? 1 - 1 না তো, এই z - 1 কাটা গেছে আচ্ছা তো। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার। আর এটা স্যার -1 হবে স্যার, এটা -1 হবে স্যার। -1 হবে। হ্যাঁ, তো এখন কোশ্চেন হচ্ছে আমি কেন টেস্টিংটা রাখছি, তোমাদেরকে আগে বলছি আজকে আবার বলতেছি। -2 -1 হবে স্যার। দেখো 1 - 1 তো, কেউ যদি এটা ভালো করে চিন্তা না করে 1 - কি 0 হবে, 1/0 হবে, কিন্তু স্যার -1 কেন লিখছে, কি সমস্যা, ভুল, তোমাদের সাথে কথা বলবে, ডিসকাস করবে, মনে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, বুঝে করলে আর কি। এরপর হচ্ছে আমি এটা দেখাচ্ছি অন্য কারণে, সাম অফ রেসিডিউ মানে হচ্ছে যদি একাধিক রেসিডিউ থাকে সবগুলো সাম করবে, যদি একটা থাকে সাম করার দরকার নেই। এই সাম অফ রেসিডিউ হচ্ছে কি, একটা পাইছি 2, একটা হচ্ছে -1, 2 - 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে -1 যোগ করলে কত হবে? 1। 2 এর সাথে -1 যোগ করলে 1। হ্যাঁ, তাহলে 2 - 1, 1 into 2 এটাই आंसर। ক্লিয়ার? আর দেখাচ্ছি না। এখন একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, এই কোশ্চেনটা হচ্ছে কি, আমি এতক্ষণ যা পড়াচ্ছি সবগুলো তোমাদের কাছে পাঠাই দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি চলে গেছে। সবাই চেক করে তো, মেইল স্যার আছে স্যার। সব ইমেজগুলো চলে গেছে। কিন্তু স্যার ক্লাসের মেইল পেজে দেরি, আমি ওটা আসছে তাড়াতাড়ি। এটা আসলে ক্লাসে স্যার, মেইল mail অনেক অনেকগুলো- গেছে, বুঝতেছি না। স্যার মেইল এটা কিন্তু একসাথে দিছি, 29টা দেখো আমি অ্যাটেন্ডেন্স আমি এখানে সিসি করে দিই নাই, সবগুলো একসাথে দিছি, কিন্তু চলে গেছে না। বুঝতেছি এটা স্যার না কি পিডিএফ আকারে সমস্যা দিলে থাকে। স্যার ভালো। হ্যাঁ, কি আকারে? স্যার সব এগুলো সব একটা পিডিএফ বানায় ফেললে স্যার ভালো হতো না? তো তোমরা বানিয়ে ফেলো না একটু, জি স্যার। তোমরা বানিয়ে সুন্দর করে আমাকে একটা পাঠাও, তোমরা একটা রাখো, জি স্যার। তোমরা সবাই মিলে একটা বানিয়ে ফেলো পিডিএফ সব।